এই গণমঞ্চের মঞ্চ থেকে সাধারণ মানুষদের কিছু বলব, কিছু সাবধানতা অবলম্বনের জন্য। আপনারা জানেন, প্রথমে বলি আমাদের যে মঞ্চে অনেক জ্ঞানী গুণী মানুষের সমাগম, শিল্পী থেকে, কলাকুশলী থেকে, সাহিত্যিক থেকে, যারা আবৃত্তি করবেন সবাই এখানে আছেন। আমি সাধারণ মানুষের কাছে দুটো কথা বলতে চাই যে এই নির্বাচনী কমিশনার যিনি যেভাবে বাংলাকে অপদস্থ করছে, বাংলাকে চাপে রেখে নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে, এর বিরুদ্ধে আমরা সবাই আওয়াজ তুলতে এসেছি। উনি এসেছিলেন রেফারি হয়ে মাঠে খেলাতে, কিন্তু নির্বাচন কমিশনার রেফারি থেকে মাঠে খেলোয়াড়ে পরিণত হয়েছে, নিজেই খেলছেন। আর এই খেলাটা কিন্তু উনি সামলাতে পারবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতাদি থাকে এই বিজেপি সরকার নামক বস্তুটি, যাকে বলে ডবল ইঞ্জিন, এই নরেন্দ্র মোদী প্রচন্ড ভাবে ভয় পায় যে একজন মহিলা যে সারা ভারতবর্ষ তোলপাড় করে দিতে পারে, সে একমাত্রই মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জিকে যেভাবে ফাঁদে ফেলো, যেভাবে আটকাও, তাই নির্বাচন কমিশনার বিভিন্ন দিক দিয়ে একটার পর একটা যখন যেটা পাচ্ছে না আর আটকে রাখছে মমতা ব্যানার্জির কর্মকাণ্ডকে। আপনারা জানেন, প্রচুর সাধারণ মানুষের এসআর মাধ্যমে সাধারণ মানুষদের সব নাম বাদ চলে গেছে, হাজার হাজার মানুষের নাম বাদ চলে গেছে, যারা আমাদের পশ্চিমবাংলায় তার 5 পুরুষ 7 পুরুষ ধরে বাস করছে, তাদের নাম চলে যাচ্ছে। ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়কে এরা বুঝতে পারছে না, মুখোপাধ্যায়কে বুঝতে পারছে না, এরা নাকি বাংলা শাসন করতে আসবে। আরে ব্রিটিশ তারা পারেনি বাংলাকে সামলাতে, পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, সেটা সামান্য নরেন্দ্র মোদী আর অমিত শাহ। আজকে ভোটের প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে প্রত্যেকবারই হয়, অল্প বিস্তার হয়, কিন্তু এবারে লাইন ধরে আইএস আইপিএস অফিসার থেকে গ্রামের এসডিও বিডিও সবাইকে ট্রান্সফার করে দিচ্ছে, যাতে করে প্রশাসনিক দুর্বল হয়ে পড়ে আর ওরা এসে খেলবে। তুমি যতই করো চাঁদু, এর নাম মমতা ব্যানার্জি, এ সব কিছু সামলে নিয়ে 4 তারিখে বুঝিয়ে দেবে যে কার কত বড় ক্ষমতা। সারা পশ্চিমবঙ্গের বাঙালিরা মমতা ব্যানার্জিকে চেনে, নরেন্দ্র মোদীকে নয়। তুমি যতই ভুলভাল বাংলা বলে পশ্চিমবাংলার মানুষকে আপন করতে চাও, পারবে না, পারবে না। তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে থাকবে। বাঙালি জানে 15 বছর মমতাদিকে ভালোবেসেছে, আর মমতাদি পশ্চিমবাংলার প্রতিটি মানুষের, প্রতিটি বাড়ির ফ্যামিলির পাশে তিনি আছেন, থাকবেন। আজকে অনেক
বক্তা আছেন এখানে, অনেকেই বক্তব্য রাখবেন। আমি আর বিশেষ ভাবে আর এগোতে চাইছি না, আমি এখানে শেষ করছি যে বিজেপি সরকার হাঁটাও, পশ্চিমবাংলায় বাঙালিদের অস্তিত্ব বজায় থাকবে, তাই বিজেপিকে ভোট নয়। নমস্কার। ধন্যবাদ চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তীকে। আমাদের এই কর্মসূচিতে এখন সঙ্গীত পরিবেশন করবেন শ্রী সৈকত মিত্র। আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন পিয়া চক্রবর্তী এবং সুদেষ্ণা রায়, তাদের আমরা স্বাগত জানালাম। এখন আপনাদের সামনে কবিতা পাঠ করবেন সুতপা বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই যে এখানে এক হয়েছি আর সকলেই বলছেন, আপনারা জানেন উদ্দেশ্য, তাই বারবার এক কথা বলবো না। তবে এটা খুব সত্যি কথা, সবকিছু শেষে মানুষই, আমরা মানুষ, আমরাই শেষ কথা। সুতরাং মানুষ বোঝে কার পাশে দাঁড়াবে, কার সঙ্গে থাকবে, এবং মানুষের পাশে কে আছেন সেটাও মানুষ জানে। তাই জন্য আমার এই মঞ্চে মনে হলো যে সেইভাবে বক্তব্য না রেখে শক্তি চট্টোপাধ্যায়ের কথাই একটু বলি, আমাদের সকলের মনের কথা। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ভাত পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তুমি তাহার পাশে এসে দাঁড়াও। ভালো থাকবেন। আমরা মানুষ হয়ে মানুষের পাশে থাকবো, এটাই আমাদের শেষ কথা। ধন্যবাদ সুতপা বন্দ্যোপাধ্যায়কে। আমাদের এই পথসভা কর্মসূচি চলছে দেশ বাঁচাও গণমঞ্চ এবং বাংলা একতা মঞ্চের যৌথ উদ্যোগে। এতদাঞ্চলের সকল গণতন্ত্রপ্রিয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমরা এই আবেদন রাখছি, আমার ভোট আমার অধিকার। এই অধিকারকে যারা ছিনিয়ে নিতে চাইছে তাদের গণবিচ্ছিন্ন করুন, এই দাবি আমরা রাখছি। এখন আপনাদের সামনে এই পথসভায় বক্তব্য রাখবেন মানবাধিকার আন্দোলনের পরিচিত মুখ শ্রী সুজাত ভদ্র। সুজাতদাকে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য, আমন্ত্রণ করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। কমিশন, ইলেকশন কমিশন এত বছর ধরে যে নির্বাচন হয়েছে ভারতবর্ষে, তার যে পরম্পরা গড়ে উঠেছিল, তার কিছু নিজস্ব নিয়ম গড়ে উঠেছিল, যাতে স্বাধীনভাবে নির্বাচনটাকে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে করতে পারে। এই কমিশন এই পরীক্ষা নিরীক্ষা বিহারে শুরু করলো এবং যার সবচেয়ে মারাত্মক পরিণতি আমরা পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছি। কমিশনের আমাদের স্লোগান ছিল, কমিশনের দীর্ঘদিনের স্লোগান ছিল,
প্রথম দিন থেকেই স্লোগান ছিল নো ভোটার শুড বি লেফট বিহাইন্ড। কোন ভোটার অর্থাৎ যে দেশের নাগরিক তাকে কখনো ফেলে দেওয়া যাবে না ভোটার তালিকা থেকে। এবং কে ভোটার, যে নাগরিক, তাহলে কে নাগরিক? কমিশন এই প্রশ্নটা তুলেছে এবারে, তুমি নাগরিক কিনা এই পরীক্ষা নিরীক্ষা তোমাকে দিতে হবে। যে প্রশ্ন সুপ্রিম কোর্টে আটকে আছে, সুপ্রিম কোর্ট জবাব দিলেন না এখনো পর্যন্ত, একেবারে নীতিগত সাংবিধানিক প্রশ্ন, যে কমিশনের কি কোনো ক্ষমতা আছে আমি নাগরিক কিনা সেটা যাচাই করবার? জনপ্রতিনিধিত্বমূলক আইনে বলা আছে তুমি নাগরিক, তার মানে তুমি ভোট দিতে পারবে। এই প্রিজাম্পশনটা ধরে নেওয়া হচ্ছে ভারতবর্ষে 1947 সালের পর, এবং পরে যখন সংবিধান 50 থেকে শুরু হলো এবং তারপর যখন ভোট চলছে 52 সাল থেকে, তখন প্রিজাম্পশন হচ্ছে তোমরা সবাই নাগরিক। যদি কারো মনে হয় সুজাত নাগরিক নয়, তাহলে সে কমিশনের কাছে আমার বিরুদ্ধে প্রমাণ নিয়ে সে জমা দেবে। গুচ্ছ গুচ্ছ নয়, প্রমাণ দেবে সে 7 নম্বর ফর্ম ফিল আপ করে সুজাত নাগরিক নয়। ওই প্রমাণের যদি কোনো বাস্তবতা থাকে তখন কমিশন আমাকে ডেকে পাঠাবে, তুমি বলেছো তুমি নাগরিক, তুমি প্রমাণ দেখাও তুমি নাগরিক কিনা। কিন্তু বাস্তবতা হচ্ছে যে তুমি নাগরিক এটা ধরে নিয়ে ভোটার তালিকা নির্ধারণ করে। এ প্রশ্ন উঠেছিল, এ প্রশ্ন শুধু প্রথমবার উঠেছে তাই নয়, 1950 সালে 51 সালে যখন সুকুমার সেন প্রথম নির্বাচন কমিশনার, তখন এ প্রশ্ন উঠেছিল। সুদূর কোচবিহার থেকে লোকেরা জিজ্ঞেস করেছিল তুমি নাগরিক কিনা, কমিশন এটা যাচাই করবে কিনা। কমিশনের স্পষ্ট উত্তর ছিল কমিশনের কাজের মধ্যে পড়ে না কে নাগরিক কে নাগরিক নয় যাচাই করবার। কমিশনের ক্ষমতাই নেই, কোনো ক্ষমতাই নেই আইনি সাংবিধানিক যে কমিশন বলতে পারে তুমি নাগরিক, তুমি আজকে নাগরিক নয়। 80 দশক স্মরণ করুক, উত্তর পূর্বাঞ্চল এবং বিশেষ করে অসমে বিপুল পরিমাণ বিদেশি তারাও এবং বিপুল পরিমাণ বিদেশি গিজগিজ করছে, এই প্রশ্ন উঠেছিল। কমিশনের অসাধারণ উদ্যোগ ছিল এবং মেঘালয়ের তৎকালীন মুখ্যমন্ত্রী সাংমা, মাফ করবেন, মিজোরামের তৎকালীন মুখ্যমন্ত্রী ব্রিগেডিয়ার সাংমা চিঠি লিখে পর্যন্ত কমিশনের কাছে দাবি করেছিলেন যে মিজোরামে গিজগিজ করছে বিদেশি, তুমি বিদেশি তারাও। কমিশনের কাছে চিঠি দিয়েছিলেন, কমিশনের উত্তর শুনবে, সেই উত্তর আজও বাস্তব। আইন বদল হয়নি, কোনো কিছুই বদল হয়নি। সেই উত্তর যেটা 80 দশকে কমিশন দিয়েছে সেটা 2019, 26, 21 এবং এখন সব সময় সেটা প্রযোজ্য। কমিশনের উত্তরটা কমিশন লিখছেন, another reference of the issue was received in November 1983 from Brigadier T. Sailo, Chief Minister of Mizoram, suggesting that all illegal entrant and immigrant after 25/3/1971 should be decentralized, তাদের নাম বাদ দেওয়া হোক। কমিশন উত্তর দিচ্ছেন যে আজও সমানভাবে ভ্যালিড, আজও কোনো আইনে বলা হয়নি কমিশনের ক্ষমতা নেই নাগরিকত্ব বিচার করার, এরকম কোনো আইন হয়নি, বলা হয়নি কমিশনের আজকে ক্ষমতা আছে নাগরিকত্ব যাচাই করবার। কমিশন উত্তর দিচ্ছে মিজোরামের চিফ মিনিস্টারকে। কমিশন clarified to him that the question of illegal migrant was not the concern of the commission or any authorities working under the superintendent control and direction. আপনি শব্দটা মনে করবেন, ভারতের সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদে ঠিক এই শব্দটা আছে। কমিশনের কাজ কি? সুপারিনটেন্ডেন্ট, কন্ট্রোল অ্যান্ড ডিরেকশন।
কমিশন তাই উত্তর দিচ্ছে মিজোরামের লোককে, মুখ্যমন্ত্রীকে। The question of illegal migrant was not the concern of the commission or any authority working under its superintendent control and direction. পরের লাইনটা শুনুন। It would be inappropriate and without jurisdiction to issue any instruction to local election officers to delete the name of illegal migrant whose name had been included earlier in the successive electoral. যদি থাকেও, অর্থাৎ যদি কোনো ইলিগাল মাইগ্রেন্ট থাকেও, ধরা গেল কেন্দ্রীয় শাসক দলের পশ্চিমবাংলা সম্পর্কে ভাষ্য হচ্ছে, গিজগিজ করছে রোহিঙ্গা বাংলাদেশ, যদি থাকেও, তাদের নাম যদি থাকেও, তা নির্ধারণ করবার ক্ষমতা ভারতের নির্বাচন কমিশনের নেই। এই প্রশ্নটা বারবার আমরা সুপ্রিম কোর্টে আমাদের বন্ধুরা যোগেন্দ্র যাদবরা বারবার এই প্রশ্ন তুলেছেন। প্রমাণ দেখাও, ক্ষমতা দেখাও, আইন দেখাও, কমিশনের নাগরিকত্ব যাচাই করবার ক্ষমতা আছে কিনা। 2002 নিয়ে খুব বড়াই করেন কমিশন। 2002 এসআর হয়েছিল, এসআইআর হয়েছিল। আমার বিনীত নিবেদন, ভারতবর্ষে কখনো রাজ্য জুড়ে কখনো এসআইআর হয় না, এসআইআর হতে পারে না। এসআইআর শুধুমাত্র হতে পারে 21 নম্বর ধারা 1951 সালে জনপ্রতিনিধি আইনে বিশেষ একটা কনস্টিটুয়েন্সি বা তার মধ্যে কোনো একটা কনস্টিটুয়েন্সি। 2002 সালেও যে এসআইআর এর কথা বলা হচ্ছে, সে এসআইআর এর কমিশন কি বলছে শুনুন। লোককে খালি ভাওতা দিয়ে যাচ্ছে কমিশনের পাওয়ার আছে বলে, গদি মিডিয়া প্রচার করে যাচ্ছে কমিশনে। তো 2002 সালেও এই কমিশনে এই ক্ষমতা ছিল কিনা। এই 2002 সালের কমিশনের রিপোর্ট, ফাইনাল গাইডলাইন, তার 35 নম্বর প্যারাগ্রাফ, it is clarified it is not a job of the enumerator to determine the citizen of an individual. কোন ক্ষমতা নেই আমাদের নাগরিকত্ব যাচাই করা, কারণ বিধানটা হচ্ছে তুমি নাগরিক। কমিশনের তাহলে কি ক্ষমতা আছে? আমার বাড়িটা ওখানে আছে কিনা দেখবার জন্য, ওই বাড়িতে আমি থাকি কিনা, আমি বেঁচে আছি কি মারা গেছি, বা আমি পশ্চিমবাংলা ছেড়ে অন্যত্র চলে গেছি, বা পশ্চিমবাংলার দক্ষিণ কলকাতা ছেড়ে অন্যদিকে চলে গেছি। ধরুন আমি যেখানে আপনাদের আলোচনা করছি এটা আমার পাড়া, আমি এই পাড়ায় বড় হয়েছি, আমি চেকলা স্কুলে পড়েছি, আজকে আমি এখানে থাকি না, আমি অন্য জায়গায় থাকি, আমি শিফটেড, অন্য জায়গায় আমি চলে গেছি। স্থানান্তরিত ভোটার কমিশন জানতে পারে, আমার রেসিডেন্স ওখানে আছে কিনা কমিশন জানতে পারে। জানতে পারলে আধার কার্ডটাই সব, আর কোন ডকুমেন্টের তাহলে দরকার হয়। আধার আমার পরিচয় আবাসনের, আধার আমার পরিচয় ঠিকানা, আধার আমার পরিচয় অন্যান্য যা বায়োডাটা আছে তা। আমি নাগরিক কিনা, আমার পাসপোর্ট আছে কিনা, আমার জন্ম সনের কাগজ আছে কিনা, কমিশনের জানার এখতিয়ারের মতো। যদি ফর্মে আমি ভুল লিখি, তাহলে ফর্মের তলায় লেখা আছে তুমি যা তথ্য দিয়েছ ভুল প্রমাণিত হয়, তোমার নামটা খেতে বাধ্য। এর বাইরে কমিশনের কোনো কাজ নেই। কমিশন সম্পূর্ণ বেআইনি ভাবে বিহার এবং পশ্চিমবাংলা সহ অন্যত্র এই কাজ করছে। সুপ্রিম কোর্টে বারবার আবেদন, দুঃখজনক হল সত্যি সুপ্রিম কোর্ট সেই সাহসটুকু দেখাননি যে সাংবিধানিক ভাবে পুরোটাই বেআইনি কাজ করছে আমার ইলেকশন। আমি ইলেকশন কমিশনের নথি দিয়ে দুটো কথা বলে শেষ করব। ইলেকশন কমিশনের নথি আমি দেখিয়ে দিচ্ছি। ইলেকশন কমিশন বলছে কোথাও এসআইআর হয়নি, ভারতবর্ষের কোথাও রাজ্য জুড়ে, প্রদেশ জুড়ে, ভারতবর্ষ জুড়ে এসআইআর হয়নি। দু 2025 সালের অক্টোবর কমিশন পশ্চিমবাংলা সম্পর্কে ঘোষণা করছেন, অন্যান্য রাজ্য সম্পর্কে ঘোষণা।
এখানে সব অধ্যাপিকারা, অধ্যাপক, যারা মাস্টার মশাই আছেন তারা জানেন, পরীক্ষায় যদি প্রশ্ন হয় এটার উত্তর দাও, তারপর আমি সেটার উত্তর দিলে আমাকে হয় 0 দেবে, 9 নম্বর দেবে। কমিশন হেডিং দিচ্ছেন লাস্ট SIR qualifying date held in 2005 or earlier in state. কমিশনের হেডিং অক্টোবর মাসে কলকাতায় পশ্চিমবাংলার ইলেকশন ঘোষণা করার সময় হেডিং লিস্ট লাস্ট SIR কবে হয়েছে। পরে উত্তর দিচ্ছেন, দেখুন ভেরিফাই করে যান, কোয়ালিফাইং ডেট ফর লাস্ট ইন্টেন্সিভ রিভিশন। দুটোর মধ্যে গুণগত তফাৎ আছে। ইন্টেন্সিভ রিভিশনের আইনে প্রভিশন আছে, কিন্তু SIR এর কোনো প্রভিশন রাজ্য জুড়ে, দেশ জুড়ে কোনো প্রভিশন নেই, আজকের তারিখ পর্যন্ত নেই। তাহলে পার্লামেন্টে আইন সংশোধন করতে হয়, কোনো SIR হতে পারে না। শুধুমাত্র একটা কনস্টিটুয়েন্সিতে প্রচুর গন্ডগোল হলো, ইরানের মিসাইল এখানে এসে পড়লো, লোক মারা গেল, বন্যা হলো, মুর্শিদাবাদে ভাঙন হলো, বাড়ি ডুবে গেল, তখন ভোটার তালিকাটা নতুন করে ওই এলাকায় দাঁড় করানো হতে পারে বিশেষ কারণে, বিশেষ রিভিশন। তার সঙ্গে দেশ জুড়ে রিভিশন SIR এর কোনো সম্পর্ক নেই। ল ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার। তবু কমিশন হচ্ছে কারণ একটাই, তার উত্তর ডিজাইন টু এক্সক্লুড দ্য নেম, নামগুলো বাদ দেওয়ার জন্য। আমাদের একটা অর্গানাইজেশন, আমরা বন্ধুরা মিলে পশ্চিমবাংলা জুড়ে একটা রিপোর্ট বানিয়েছিলাম। রিপোর্ট বানিয়েছি যে কত পশ্চিমবাংলায় কোন ধরনের মানুষ বাদ গেছে। আপনারা কাগজেও পড়েছেন আমাদের রিপোর্ট, সর্বত্র বেরিয়েছে সেই রিপোর্ট। হচ্ছে যে বিশেষ করে বর্ডার অঞ্চলে, বিশেষ করে সংখ্যালঘু নির্ধারিত করে করে নামগুলো বাদ দেওয়া হয়। কিছু মহিলা ভোটারকে নির্দিষ্টভাবে বাদ দেওয়া হয়। আপনারা যারা ইংরাজি জানেন তারা বলুন, লজিক্যাল ডিসক্রিপেন্সি যদি কমিশন নিজে বলে, এটা কোনো ইংরাজির অর্থ হয়? লজিক্যাল ডিসক্রিপেন্সি কমিশন বলছে মানে কমিশন স্বীকার করে দিচ্ছে ডিসক্রিপেন্সি হুইচ ইজ লজিক্যাল, দেন ইউ অ্যাকসেপ্ট ইট। যদি বলতে ইলজিক্যাল ডিসক্রিপেন্সি, তাহলে আমাকে গিয়ে আমার কাঠগড়ায় নোটিশ পেয়ে দাঁড়াতে হবে। তুমি যখন অ্যাকসেপ্ট করে নিচ্ছ এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি, তুমি নিজে স্বীকার করে দিচ্ছ, তাহলে তুমি এত লক্ষ লোককে হয়রানি করছো কেন? ইউ অ্যাকসেপ্ট ইট। চ্যাটার্জি না চট্টোপাধ্যায়, মিত্র না মিটার, পাল না পাল, তুমি যদি ধরে নিতে পারো মাঝে কুমার আছে কি কুমার নেই, তাহলে ইউ অ্যাকসেপ্ট ইট। তুমি হয়রানি করছো কেন? তোমার কাজ যদি হয় সবাইকে নিয়ে ভোটের উৎসব করা, তুমি সেটাকে আতঙ্কের উৎসবে নিয়ে চলে গেলে। লোক আজ ভয় পাচ্ছে, আত্মহত্যা করছে। এত গুরুত্বপূর্ণ ভোটার কেন? আমার কাছে যদি ভোটার লিস্টে নাম না থাকে বয়ে গেল, আমি খেতে পাবো, কিন্তু ওই ভোটার তালিকা যদি না থাকে পরবর্তীকালে নানা প্রকল্পে গিয়ে জিজ্ঞেস করতে পারে তোমার নাম আছে। যদি নাম না থাকে স্বরাষ্ট্র দপ্তরে রিপোর্ট করা হবে। স্বরাষ্ট্র দপ্তর আসামের মতো, এনআরসির মতো ফরেন ট্রাইব্যুনাল অনুসারে তোমার বাড়িতে নক করবে, তোমাকে ডিপোর্টেশন সেন্টারে নিয়ে। এই আতঙ্কটা থেকে মানুষ কি করে পাবে? শেষ করে সুপ্রিম কোর্ট বলেছেন, সুপ্রিম কোর্ট আবেদনে বলেছেন যে এত অসুবিধা পশ্চিমবাংলায় কেন? তার উত্তর সেমন্তী ঘোষ গতকাল আনন্দবাজারে অসাধারণ লেখা লিখেছেন। অসুবিধা কেন? পার্থ চট্টোপাধ্যায় আজকে তার একটা উত্তর দিয়েছে। আমি সুপ্রিম কোর্ট বলে সুপ্রিম কোর্টকে আইনে জবাব দেওয়ার চেষ্টা করি। আমরা যারা মানবাধিকার করি আমাদের একটা স্লোগান আছে, এটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি। অতন্দ্র প্রহরীর মতো আমাদের থাকতে হয়, এটাই আমাদের লিবার্টি বা স্বাধীনতা আমাদের শিখিয়েছে। আইনি স্লোগান হচ্ছে, তুমি যদি তোমার অধিকার নিয়ে অলস হয়ে থাকো, অধিকার সম্পর্কে সচেতন না হও, তাহলে তোমাকে অধিকার রক্ষা কেউ করবে না। তুমি যদি তোমার অধিকার সম্পর্কে ভিজিলেন্ট হও, সচেতন থাকো, তাহলে আইন তোমার অধিকারকে রক্ষার জন্য সচেতন ভাবে কাজ করবে।
আজকে যদি পশ্চিম বাংলা প্রতিবাদ জানাচ্ছি তো অন্যায় নয়, বরং ন্যায়। আমরা আরএসএস বিজেপির মতো মুচলেকা দেওয়া মানুষ এখানে পশ্চিম বাংলায় নেই। তারা প্রতিবাদ জানাচ্ছেন বলে পশ্চিম বাংলা বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছে। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী গেছে বলে এত কজনের নাম হয়তো আমরা রাখতে পেরেছি। সুপ্রিম কোর্টে গেছে বলে আজকে জুডিশিয়াল এনকোয়ারি হচ্ছে। আপনি সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের রায় পড়েছেন? সুপ্রিম কোর্টের রায় লেখা আছে, এই জয়মাল্য বাগচি মাননীয় প্রধান বিচারপতি দিচ্ছেন। কি সাংঘাতিক লাইন দেখুন, গরিব মানুষের একটা কাগজ নেই, তার জন্য হয়রানি করে দিচ্ছে। রাষ্ট্রবিজ্ঞানীর লোকেরা বলবেন নাগরিকের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক শুধু একটা কাগজের নয়, শুধু একটা ডিজিটাল প্রমাণ নয়। রাষ্ট্রের সঙ্গে নাগরিকের অন্য আর্থিক সম্পর্ক আছে, নানাভাবে সে নাগরিকত্ব তার সে প্রমাণ করে। সেটা কমিশনের তালিকায় থাকুক, কমিশনের তালিকায় না থাকুক। দেখুন লিখছেন ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস, The Honorable Chief Justice has expressed an urgent concern which seemed to have created due to some mistake at the level of the Commission of India. Commission of India কিছু ভুলের ফলে এই গন্ডগোল হয়েছে। ভুল কি ভুল নয় এ তর্ক থাক, ইচ্ছাকৃত কিনা এ তর্ক নয়, তুলে রাখুন। কিন্তু আজকে মানুষের হয়রানি শিকার হচ্ছে সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে, যে হ্যাঁ বিচারপতি পর্যন্ত বলছেন তার হাতে দায়িত্ব পাওয়ার পর মারাত্মক কিছু গন্ডগোল হয়েছে। এই কারণেই তো সুপ্রিম কোর্টের প্রক্রিয়াটা, কমিশনের প্রক্রিয়া বাতিল করে দেওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। আমাদের সাজেশন, আমরা যারা আন্দোলনে এটা বলছি, কিছুতেই আপনি 6 এপ্রিলের মধ্যে এত লোক বাদ গেছে তাকে নিয়ে আপনি যেতে পারবেন না। জুডিশিয়াল ট্রাইব্যুনাল, ইলেকটোরাল ট্রাইব্যুনাল একবার ছিল ভারতের আইনে, আপনারা জানেন সংবিধানে ইলেকশন ট্রাইব্যুনাল ছিল। 1962 সালে ইলেকশন কমিশন ইলেকশন ট্রাইব্যুনাল তুলে দেওয়ার জন্য সওয়াল করে। 1966 সালে 1966 সংবিধান সংসদ ইলেকশন ট্রাইব্যুনাল তুলে দেয়। এই কারণে যে বিচারপতিরা অপদার্থ লেখা আছে, শোনালে বিচারপতিরা রেগে যাবেন, কিন্তু ইলেকশন কমিশন লিখছে, সংসদে পেশ হয়েছিল সেই রিপোর্ট, তার উপর দাঁড়িয়ে সংশোধনী হয়, ইলেকশন ট্রাইব্যুনাল উঠে যায় যে বিচারপতিরা অপদার্থ, সবাই এসব যোগ্যতাই নেই এগুলো বিচার করা। কারা বিচারপতি, কিভাবে ট্রাইব্যুনাল হবে, তার প্রসিডিওরটা কি, লোক যাবে কি করে? আমার বন্ধু নাম আছে, তার 2 ছেলের নাম বাদ চলে গেছে। সে সকালে আমাকে ফোন করে বলছে কোথায় যাব, কিভাবে যাব, প্রসিডিওরকে। কোন একটা সিভিল জজ ইলেকশনের কিচ্ছু জানে না, তাকে বসিয়ে দিয়েছে, কিছুই বুঝতে পারবে। আর ওই নাম, অতগুলো নাম, অত প্রেশার, কি কাজ করবে? এই সামগ্রিক প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায় আছে, আমাদের আইনে আছে, যদি কোন নামের তালিকা সংশোধন হতে হতে ইলেকশন এসে যায়, তাহলে নামের তালিকা নতুনটা বন্ধ থাকবে, পুরনো যে নামের তালিকাটা আছে 2025 সালে সেই তালিকায় নির্বাচনটা করতে হবে। এটাও আইনে আছে। আমি জানি না সুপ্রিম কোর্ট 1 তারিখে আমাদের ধোকা দেবেন কি 1 এপ্রিল করবেন, আমরা জানি না, কিন্তু বলা আছে যদি না শেষ হয়, এতদিন এত বিচারাধীনের মধ্যে প্রার্থীরা পর্যন্ত আছে, নমিনেশন দিতে পারবেন না, তাহলে কি হবে? 2025 সালে যে তালিকাটা আছে সেই অনুযায়ী নির্বাচনটা পরিচালনা করতে হবে। আমাদের দাবি তোলা উচিত। আপনারা সহমত পোষণ করবেন কিনা জানি না, আমরা আওয়াজ তুলেছি। তাহলে পুরনো তালিকায় যেটা আইনে আছে, পুরনো তালিকা অনুযায়ী নির্বাচনটা করতে হবে। তারপরে আবার হবে, তারপর আবার দেখা যাবে কে নাগরিক কে নাগরিক নয়, এই ক্ষমতা আছে কিনা। সুপ্রিম কোর্ট রায় দিন যে কমিশনের এই পাওয়ারটা আছে কি আছে না, নেই। যদি থাকে
তাহলে দেখা যাবে। মনে রাখবেন 1978 সালে ভারতের 5জন বিচারপতি, তার মধ্যে কৃষ্ণায়ার ছিলেন, তার অসাধারণ ইংরাজি, নো ওয়ান ইজ ইম্পেরিয়াম ইন ইম্পেরিও ইন দ্য কনস্টিটিউশনাল অর্ডার। কেউ রাজা নয় যে যা ইচ্ছা করবে খালে গত্তানে কেটে দেবে। এই ক্ষমতা ভারতবর্ষের এখনো পর্যন্ত পাওনি। এই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে। আমরা ধন্যবাদ জানাই অধ্যাপক সুজাত ভদ্রকে। আমাদের এরপরে কবিতা পাঠ করবেন শোভন সুন্দর বসু, তারপর বক্তব্য রাখবেন পরমব্রত চট্টোপাধ্যায়। এখন শোভন সুন্দরের কবিতা আমরা শুনব। নমস্কার। আমরা এখানে যে এসেছি শুধু এই সভাতে নয়, এর আগে যে সভা হয়েছে এই মঞ্চের সব সভাতেই আমরা যাওয়ার চেষ্টা করেছি। কয়েকটিতে বাদ দিয়ে হয়তো যেতে পারেনি ব্যক্তিগত কারণে, কিন্তু এসেছি বাংলা ভাষার জন্যে, বাংলা সংস্কৃতির জন্যে। এই যে বাংলা ভাষা যা আমাদের বেঁচে থাকার, ভালোবাসার, মাথা তোলার অনন্য অবলম্বন, সেই বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য, বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য যারা আমাদের যেসব বাংলা ভাষার কারিগর, তাদের নাম ভুল বলেন, রবীন্দ্রনাথের নাম বিকৃত করে দেন, বঙ্কিমচন্দ্রের নাম বিকৃত করে দেন, তারা আমাদের এই বাংলা সংস্কৃতির কে নষ্ট করে আগ্রাসন করতে আসছে, তার বিরুদ্ধে আমরা এসেছি। আমি নিজেও এখনো জানি না যে এসআইআর এ পরে আমার নাম আছে কিনা লিস্টে। আমি মনেও করি না। আমাকে পাঠানো হয়েছিল নোটিশ, কিন্তু আমি তার কোনো উত্তর দিইনি। কারণ আমি জানি আমার মা যেই ঘরটাতে থাকেন, যে রুমটাতে আমাদের বাড়ি, সেই রুম থেকে, সেই ঘর থেকেই ক্ষুদিরাম বসু শেষ বেরিয়ে গিয়েছিলেন মুজফ্ফরপুরের উদ্দেশ্যে। আমাদের পরিবারের বা আমাদের ভারতবর্ষের স্বাধীনতার একটা অবদান আছে। আমাদের বাড়ি থেকেই দ্বিতীয় ফাঁসি হয়েছিল, যার তিনি সত্যেন বসু, আমার বাবার জ্যাঠামশাই। ঋষি রাজনারায়ণ বসু এবং সত্যেন বসু, ক্ষুদিরাম বসুর ফ্যামিলি, আমরা এখনো আমাদের সেই বাড়ি মেদিনীপুরে শহরে রয়েছে। তাই আমাদের নাম বাদ দিয়ে দেবে, এইটা আমি বিশ্বাস করি না, এবং আমি তার জন্য একটুও চিন্তিত নই। অনেকদিন আগে লেখা সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা এই সময় খুবই প্রাসঙ্গিক মনে হয়। আমি শোনাচ্ছি আপনাদের। বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ কর চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে নিক দুর্বৃত্ত। মূল শত্রুকে হান, শত্রুকে তন্দ্রাকে করো ছিন্ন, মূল শত্রুকে হান, শত্রুকে তন্দ্রাকে করো ছিন্ন। একাগ্র দেশে শত্রুরা এসে হয়ে যাক নিশ্চিহ্ন। ঘরে তোলো ধান, বিপ্লবী প্রাণ প্রস্তুত রাখো কাঁপতে, গাও সারি গান হাতিয়ারে শান দাও আজ উদয় আসতে। আজ দৃঢ় দাঁতে পুঞ্জিত হাতে প্রতিরোধ করো শব্দ, প্রতি ঘাসে ঘাসে বিদ্যুৎ আসে জাগে সারা অব্যক্ত। আজকে মজুর হাতুড়ির সুর ক্রমশই করে দৃপ্ত, আজকে মজুর হাতুড়ির সুর ক্রমশই করে তৃপ্ত। আসে সংহতি শত্রুর প্রতি ঘৃণা হয় নিক্ষিপ্ত, আসে সংহতি শত্রুর প্রতি ঘৃণা হয় নিক্ষিপ্ত। ভীরু অন্যায় প্রাণ বন্যায় যেন আজ উচ্ছেদ, বিপন্ন দেশে তাই নিঃশেষে ভালো প্রাণ দুর্ভেদ্য। সব প্রস্তুত যুদ্ধের দূত হানা দেয় পূব দরজায়, সব প্রস্তুত যুদ্ধের দূত হানা দেয় পূব দরজায়। ফেনী ও আসামে চট্টগ্রামে ক্ষিপ্ত জনতা গর্জায়। বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত,
বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত। বন্ধু তোমার ছড় উদ্বেগ সুতীক্ষ্ণ কর চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝে নিক দুর্বৃত্ত। ধন্যবাদ শোভন সুন্দর বসুকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন পরমব্রত চট্টোপাধ্যায়। তার নতুন করে পরিচয় দেওয়ার নেই, তিনি নিজেই তার পরিচয়। নমস্কার। সরাসরিভাবে রাজনৈতিক বিষয়ের কোনো সভায় বা কোনো পথসভায় উপস্থিত হওয়ার বড় একটা অভ্যেস আমার অন্তত সাম্প্রতিক সময় নেই। সেই জন্য হয়তো কিছুটা আমার বক্তব্য হয়তো কিছু দীর্ঘায়িত হতে পারে বা কিছুটা হয়তো অন্যরকম হতে পারে, সেটার জন্য মাফ করবে। এবং যেহেতু নেই আমার এই অভ্যেস সরাসরিভাবে রাজনৈতিক জায়গায় গিয়ে কথা বলার, কিন্তু কেন এলাম আজকে সেটাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। সেই প্রশ্নটার উত্তরটা আমার মনে হয় আমরা যদি একটুখানি নিজেদের অন্তঃস্থলে তাকাই, নিজেদের মনের ভিতরে তাকাই, তাহলে সেই উত্তরটা পেতে বড় একটা সময় লাগার কথা নয়। আমাদের আশপাশে বলতে আমি আমাদের গোটা পৃথিবীর কথা বলছি। গোটা পৃথিবীতে এই মুহূর্তে নানা জায়গায় নানা ধরনের অত্যন্ত ডিস্টার্বিং, অত্যন্ত অন্যায্য, অত্যন্ত অন্যায় এরকম অনেক ঘটনা ঘটে চলেছে। এমনই একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা পৃথিবীতে যাচ্ছি যে সময়তে এমন দুই পক্ষ লড়াই করছে কোনো কোনো জায়গায়, যেখানে কিসের জন্য কার বিরোধী হব এবং কিসের জন্য কাকে সমর্থন করব এটা বোঝা দায় হয়ে দাঁড়ায়। কিন্তু সেই বৃহত্তর পৃথিবীর প্রেক্ষাপট প্রেক্ষিত ছেড়ে দিয়ে আমার মনে হয় যে আমার হাতের কাছে, আমার বাড়ির কাছে, যেটাকে আমি আমার বাড়ি মনে করি, সেই দেশ এবং আরো ছোট করলে সেই রাজ্যের দিকে আগে আমাকে তাকাতে হবে। এবং তাকিয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা এতটাই বিরক্ত এবং বিব্রত করছে আমাকে যে আজকে এখানে না এসে পারলাম না। আমরা যেখানে দাঁড়িয়ে এই আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে এই পথসভাটি করছি, সেটি দক্ষিণ কলকাতার একেবারে প্রাণকেন্দ্র বললেও ভুল বলা হয় না। এখানে শিক্ষিত, সভ্য, ভদ্র মানুষজনের বাস বলে আমরা বিশ্বাস করি। যারা যুক্তি দিয়ে কথা বলেন, ভাবেন, যারা ভাবা প্র্যাকটিস করেন বলে আমরা মনে করি, সেরকম কিছু মানুষজন থাকেন এই অঞ্চলে। আমি সেই জন্যে আমার কথার ধারাটা, আমার মূলত যে পেশা সেই অভিনয়, যেটা মূলত বুদ্ধি এবং আবেগ দিয়ে হয়, তার থেকে আমি আজকের কথাগুলো একটু আলাদা করব। আমি একটুখানি সুজাতদার লাইনে হাঁটার চেষ্টা করব। অবশ্যই সুজাতদার মতো অত তথ্য, অত ইনফরমেশন ঠোঁটের ডগায়, হাতের মুঠোতে, মানে কি বলবো, অ্যাট ফিঙ্গার টিপস আমার নেই। বাট তাও আমার মনে হয় যে এই যে গোটা বিষয়টা, এই যে বিরাট একটি কোন্দল চলছে গত মাসের পর মাস ধরে, যার নাম SIR, এবং তার যে বিভিন্ন ফেজ, সেগুলো নিয়ে আমার মনে হয় আমাদের প্রত্যেকটা মানুষের, তারা শাসক দলের, আমাদের রাজ্যের শাসক দলের সমর্থক হন, বিরোধী হন, নিউট্রাল হন, যাই হোক না কেন, প্রত্যেকের যুক্তিসঙ্গতভাবে ভেবে দেখা দরকার। এবং সেই জন্যই সুজাত ভদ্রর মতো মানুষ যখন কথা বলেন তখন মন দিয়ে সে কথাগুলো শুনতে হয়, সেই কথাগুলো থেকে যতটা পারা যায় নিতে হয়। আমি সেই চেষ্টাই করছিলাম বসে। এই গোটা প্রসেসটাকে, এই গোটা বিগত কয়েক মাস ধরে প্রত্যেক দিন খবরের কাগজ খুললেই অন্য সমস্ত খবর ছাপিয়ে যে খবরগুলো উঠে আসছে, আমাদের প্রত্যেকের জীবনের প্রত্যেকটা অংশের সঙ্গে, প্রত্যেকটা মুহূর্তের সঙ্গে জড়িয়ে গেছে এই আতঙ্ক, এই চিন্তা, এই টেনশন, এই SIR নামক বস্তুটি। এইটাকে, এই গোটা প্রসেসটাকে আমি যদি তিনটে ভাগে ভাগ করি আপাতত। এক, যেটা নিয়ে সুজাতা যা কথা বলছিলেন, সেটা হচ্ছে ভূমিকা এবং এখতিয়ার। এই প্রসঙ্গে কথা শুরু করার আগে একটা কথা বলে রাখা দরকার যে আমি একজন ভারতীয় হিসেবে এই ব্যাপারটা নিয়ে অত্যন্ত গর্বিত যে ভারতবর্ষে আমরা শত চ্যালেঞ্জ, শত কষ্ট, শত করাপশন, শত দুর্নীতি, সমস্ত কিছু থাকা সত্ত্বেও কোথাও একটা আমাদের যৌথ সচেতনতার ফলে, যৌথ চেতনার ফলে আজও বাই অ্যান্ড লার্জ আমরা গণতান্ত্রিক পরিকাঠামোকে বাঁচিয়ে রাখতে পেরেছি।
যেটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে বারবার প্রতিবেশী রাষ্ট্রগুলিতে আমরা দেখেছি বারবার গণতান্ত্রিক পরিকাঠামো কিন্তু নানান সমস্যা নানান চ্যালেঞ্জের মুখে পড়ে বসে পড়েছে, আবার দাঁড়াবার চেষ্টা করেছে, কখনো পেরেছে কখনো পারেনি। কিন্তু ভারতবর্ষ তার স্বাধীনতার পর থেকে তার গণতান্ত্রিক পরিকাঠামো তার গণতান্ত্রিক ভিত্তি ধরে রাখতে সক্ষম হয়েছে। এমনকি সমসাময়িক মানে ভারতবর্ষ যে সময় স্বাধীনতা লাভ করে, রাজনৈতিক স্বাধীনতা পায়, সেই সময়তে পৃথিবীর অন্য প্রান্তে অনেক দেশ সমসাময়িক ভাবে স্বাধীনতা লাভ করেছিল। তাদের অধিকাংশ দেশই, প্রচুর দেশ, সেখানে সামরিক শাসন হয়েছে, গণতন্ত্র ভেঙে পড়েছে, স্বেচ্ছাচারিতা হয়েছে, গণতন্ত্র হয়েছে। ভারতবর্ষে হয়নি। সম্ভাবনা দেখা দিয়েছে কিন্তু হয়নি। তার কারণ ভারতবর্ষের মানুষের মধ্যে কোথাও একটা গণতান্ত্রিক চেতনা আজও কাজ করে। ভারতবর্ষের ভোটার, আমি বিশ্বাস করি ভারতবর্ষের প্রতিটা ভোটার অত্যন্ত বুদ্ধিমান, এবং ভারতবর্ষের মানুষ, আমার আপনার মতো প্রিভিলেজ মানুষের কথা বলছি না, আমি তাদের কথা বলছি যারা একদম দিন আনেন দিন খান, সেই খেটে খাওয়া মানুষের কাছে তাদের ওই যে মুহূর্তটুকু, যে সময়টুকু তারা তাদের ব্যালট বক্সের সামনে দাঁড়ান এবং নির্বাচন করেন, যাকে নির্বাচন করুন না কেন, তারা সেই অধিকারটা তারা ভীষণভাবে, যাকে ইংরেজিতে বলে চেরিশ করেন। সেটা তাদের কাছে অত্যন্ত মূল্যবান ওই একটা মুহূর্ত। সেটা তাদের ভারতীয় নাগরিক হিসেবে ভিক্টরি বা জয়ের সামিল। সেই মুহূর্তটার জন্য তারা ভারতীয়, সেই মুহূর্তটার জন্য তারা ভারতীয় নাগরিক। এবং এই যে জয়, যে গৌরব একজন ভারতীয় নাগরিক হিসেবে, একটা একদম সাধারণ গরিব মানুষ থেকে একেবারে কোটিপতি মানুষ একই রকম ভাবে সমানভাবে এনজয় করেন এই গৌরবটা। এটার পিছনে ভারতের নির্বাচন তন্ত্রের একটা বিরাট ভূমিকা আছে। ভারতীয় নির্বাচন পরিকাঠামোর মূলে আছে কে আমরা সকলে জানি, নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নামক যে সরকারি যে যন্ত্রটি বা প্রতিষ্ঠানটি, সেটির পত্তন, সেটি শুরুর সময় থেকে তার একটি গৌরব গাথা আছে। সেটি একটি অত্যন্ত গর্বের, গৌরবোজ্জ্বল তার ইতিহাস আছে এবং তার প্রয়োজনীয়তা অপরিসীম। কিন্তু আজকে আমি যদি এই এসআইআর পদ্ধতির প্রেক্ষিতে আমি যদি এই গোটা জিনিসটাকে তিনটে ভাগে ভাগ করি, এক ভূমিকা এবং এখতিয়ার যা বললাম, দুই পদ্ধতি, এবং তিন নির্যাস আফটারমাথ, এই তিনটেকে বিচার করলে সেই গৌরব কোথাও ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশনের থাকছে কিনা সেইটাই কিন্তু প্রশ্নের মধ্যে পড়ে যাচ্ছে। সেটাই একটা স্ক্যানারের তলায় চলে আসছে বলে আমার অন্তত একজন সচেতন নাগরিক হিসেবে মনে হচ্ছে। একটু আগে সুজাতদা যে কথাগুলো বলছিলেন, যে মুহূর্তে এই এসআইআর নামক জিনিসটি, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নামক জিনিসটি ঘোষিত হলো, সেই মুহূর্ত থেকে আমরা দেখলাম কিছু রাজনৈতিক দল এবং তাদের যারা সদস্য, তাদের যারা নেতা নেতৃবৃন্দ, তারা ঊর্ধ্ববাহু হয়ে নৃত্য করতে আরম্ভ করলেন যে এটা দিয়ে বিচার করা হবে কে নাগরিক কে নাগরিক নয়, যারা নাগরিক নয় তাদের ঠেলে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে। গোড়ার প্রশ্নটা হচ্ছে, এক, 2002-এ যে রিভিশন হয়েছিল সেটি ইন্টেন্সিভ রিভিশন ছিল, বা সামারি ইন্টেন্সিভ রিভিশন করার ক্ষমতা বা অধিকার নির্বাচন কমিশনের 100 বার আছে, করা প্রয়োজন সেটা। কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আগে কখনো হয়নি। এটি করার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে কিনা সেটা প্রশ্নাতীত নয়, এক। দুই হচ্ছে, আবার সুজাতদার যে কথাগুলো এবং তথ্য দিয়ে যে কথাগুলি উনি তুলে ধরলেন, সেই কথাগুলি আমিও বলবো বলে ঠিকই করে রেখেছিলাম। ইতিমধ্যেই এত সুন্দর করে উনি পেশ করেছেন, আমি আরেকবার রিপিট করছি মাত্র, নাগরিক কে নয় এইটা বিচার করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই, বাই ল লিগালি নেই। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে কে ভোট দিতে পারে, ভোট দিতে পারে না, ভোট প্রসেসটা কিভাবে হবে, কতটা সুষ্ঠুভাবে, কতটা পক্ষপাত দুষ্ট যাতে না হয় সেইটা দেখা, দ্যাটস ইট। কিন্তু হঠাৎ করে প্রথমেই এসআইআর এর সঙ্গে নাগরিকত্বকে জুড়ে দিয়ে একটা অদ্ভুত ধরনের হাওয়া গরম করে দেওয়া হলো শুরু থেকে। প্রথমেই এখানে চলে এলো এখতিয়ারের প্রশ্নটা। এবার আসি পদ্ধতিতে।
সেই পদ্ধতির মধ্যে কিভাবে কিভাবে কি কি করা হলো সেটা অনেকবার আপনারা সংবাদ মাধ্যমে বা নানা সভায় নানা বৈদ্যুতিন মাধ্যমে আপনারা পড়েছেন। তাও বলি যে আগে যখন যখন ইন্টেনসিভ রিভিশন হয়েছে তখন বিএলওরা নাগরিকদের বা ভোটারদের বাড়িতে যেতেন, তাদের তথ্যাদি যাচাই করতেন এবং তার ভিত্তিতে তাদের নামাঙ্কিত করা হতো। এবার শুরু করা হলো একটি নয় দুটি এনুমারেশন ফর্ম। সেই এনুমারেশন ফর্ম দুটি করে প্রত্যেক ভোটার, তার মানে আমি যদি ধরে নিই পশ্চিমবাংলায় রাফলি 7.5 কোটি ভোটার আছে, তার মানে 15 কোটি এনুমারেশন ফর্ম। এটি একটি অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে বলা হলো বিএলওদের এগুলিকে সংকলন করে এগুলির সমস্ত কাজ নির্বাহ করতে, যেটি কতটা অমানসিক ইনহিউম্যান একটা প্রসেস সেটা জানতে কারোর বাকি নেই। ইতিমধ্যে সকলে জানেন, বিরোধী সমর্থক নিউট্রাল আবার বলছি, এই তথ্য এই সত্য কারোর কাছ থেকে গোপন নেই যে কতজন বিএলও এর জন্য তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে। 2 নম্বর কথা হচ্ছে এই কাজগুলো যারা করেন বা যাদের করার কথা, ইআরও ইত্যাদি নানা রকম নাম আছে, সবটা যে আমিও জানি তা নয়, কিন্তু এইটুকু জানি যে তারা সাধারণত ভাবে রাজ্য সরকারের কর্মীরা হয়ে থাকেন যে রাজ্যে এসআইআর হচ্ছে। কিন্তু এক্ষেত্রে পশ্চিমবাংলার ক্ষেত্রে তার একটি ব্যতিক্রম তৈরি করা হলো। অন্য যে রাজ্যে এসআইআর হচ্ছে তার থেকে একটা ব্যতিক্রম তৈরি করা হলো, কি না অন্য রাজ্যে হবে না, একমাত্র পশ্চিমবাংলার ক্ষেত্রে মাইক্রো অবজারভার বসানো হবে। যে মাইক্রো অবজারভাররা আসবেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, কেন্দ্রীয় সরকারের চাকরি করেন এমন সমস্ত অফিসাররা মাইক্রো অবজারভার হয়ে এই প্রসেসটি দেখবেন। পশ্চিমবাংলার ক্ষেত্রে এই নিয়মটি আলাদা কেন? আসামেও এই নিয়মটি নেই কেন? আসামে কেন্দ্রীয় সরকারের যারা বন্ধু বা নিজের সরকার আছে বলে, পশ্চিমবাংলায় নেই বলে। এরকম পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে আরো হাজারটা জিনিস তোলা যায়। যেরকম এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, আবার সুরাদুদার কথায় ফিরে যাচ্ছি, যেখানে একসেপ্ট করে নেওয়া হচ্ছে যে ডিসক্রিপেন্সি বা গরমিলটা চুক্তিগ্রাহ্য, যুক্তিযুদ্ধ অর্থাৎ লজিক্যাল, তাহলে তাদেরকে গিয়ে আবার লাইনে দাঁড়াতে হচ্ছে কেন? এবং সেখানে আধার কার্ডের মতো একটি কাগজ, একটি ডকুমেন্ট, সেটি গৃহীত হচ্ছে না কেন? কেন বলা হচ্ছে যে না এটা এনাফ নয়? আমি তো ওগুলো কথা ছেড়েই দিলাম, চ্যাটার্জি চট্টোপাধ্যায়ের মধ্যে কনফিউশন। যারা এই ভূমিকে চেনেন না, চেনার কোনো দায়ও নেন না, তারা যে এই ভুলগুলি করবেন সেটা বলাই বাহুল্য। আমি বলছি এই যে আধার কার্ড নামক জিনিসটি আমাদের প্রত্যেকের পকেটে আছে, জিনিসটি আমাদের বলা হয়েছে গত 10 বছর ধরে যে এটি হচ্ছে আমার পরিচয়, এটি নিয়ে ঘোরা আমার পক্ষে, আমার জন্য সব থেকে জরুরি। আজকে যে কোনো জিনিস, দুধের ডিপো থেকে শুরু করে ব্যাংকের অ্যাকাউন্ট, গাড়ি কেনা থেকে শুরু করে, একটা গরিব মানুষ যখন অতি কষ্টে সঞ্চয় করে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলে বা একটা বাড়ি কিনতে যায়, ট্রেনের টিকিট, প্লেনের টিকিট, যা হোক না কেন আমাকে আধার কার্ড দেখাতে হয়। ঠিক আছে, আমি জানলাম 2016 সালে যে এটি আমার পরিচয়, এটি করানো অত্যাবশ্যক। সামনে আমার 2-1 বন্ধু বসে আছেন, তারা সেই আধার নিয়ে বা আধার কার্ডের আদৌ প্রয়োজন আছে কিনা এই নিয়ে বিরাট আন্দোলন করেছিলেন। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষরা বাবা ভয়ে ভয়ে গিয়ে, হ্যাঁ আমার সন্তান, তখন সন্তান ছিল না অন্য কথা, কিন্তু আমি বলছি আমার পরিবার যেন থাকে দুধে ভাতে বলে গিয়ে আমরা আধার কার্ড করিয়ে নিলাম। সেই আধার কার্ড আমি জানলাম যে আমার সবকিছু। 134 কোটি মানুষকে আধার কার্ড করানো হলো। আজকে বলা হচ্ছে সেই আধার কার্ড যথেষ্ট নয়। তাহলে আমাকে লাইনে দাঁড় করালেন কেন আধার কার্ড করার জন্য যদি যথেষ্ট না হয়? আর বারবার থেকেই 3-4 বছর অন্তর অন্তর আমাকে আমার নাগরিকত্বের প্রমাণ দিতে হয় লাইনে দাঁড়িয়ে। কেন? আমি এ দেশে জন্মাইনি, জন্মেছি, এটা ইরেলিভেন্ট। আমি এই দেশে একজন ট্যাক্স পেইং সিটিজেন, আমি কর দিই, আমি সমস্ত নিয়ম মেনে বাঁচি। আমাকে বারবার যদি এই প্রমাণ দিতে থাকতে হয় যে হ্যাঁ দাদা, হ্যাঁ ভাই, হ্যাঁ দিদি, আমি এটার নাগরিক, আমি এই দেশের নাগরিক, আমার মধ্যে একজন নাগরিক হিসেবে, ভুলে যান রাজনৈতিক দল, আমার ভিতরে একজন নাগরিক হিসেবে ক্রোধ, বিরক্তি তৈরি হতে বাধ্য। যাদের যাদের মধ্যে হচ্ছে না, তাদের মধ্যে আমি জানি না তারা কোন স্বর্গে বাস করছেন বা তারা কি ভাবছেন। আমি এটাতে অত্যন্ত বিরক্ত হচ্ছি, রাগত হচ্ছি, এই কথাটুকু বলতে পারি। আর এবং তৃতীয়ত আসি, দীর্ঘায়িত না করে, এই নির্যাসে। এই নির্যাস মানে আজকে এখতিয়ারের বাইরে গিয়ে
মহামান্য নির্বাচন কমিশন নাগরিকত্বের প্রশ্ন তুললেন সেটাকে একটি অত্যন্ত ত্রুটিপূর্ণ পদ্ধতিতে এমন ভাবে সেই পদ্ধতি চালু করলেন যাতে সমস্ত বিরোধী দলগুলিকে কোর্টে যেতে হলো, আদালতে যেতে হলো, সুপ্রিম কোর্টে যেতে হলো, সুপ্রিম কোর্ট আবার হাইকোর্টে পাঠালেন যে একটি কমিটি তৈরি করো, তারা দেখো বিচারাধীন যারা তারা সম্ভব কিনা তাদের দেওয়া। তাতে এই নির্বাচন কমিশন নির্বাচন তন্ত্রের, নির্বাচন কাঠামোর মূলে যারা আছেন, অত্যন্ত গৌরবের, অত্যন্ত গর্বের, আমাদের ভারতবাসী হিসেবে অত্যন্ত গর্বের এই নির্বাচন কমিশন, তার গরিমা কি বজায় থাকছে যখন নির্বাচন কমিশনকে বারবার গিয়ে আজকে সুপ্রিম কোর্ট, কালকে হাইকোর্টে যেতে হচ্ছে? এতে গরিমা ভুলুণ্ঠিত হচ্ছে কার? সাধারণ মানুষের হচ্ছে এবং স্বয়ং নির্বাচন কমিশনের হচ্ছে বলে আমি বিশ্বাস করি। ভেবে দেখবেন এই কথাটা একবার আপনারা সকলে। এবং তারপরে এলো হচ্ছে নির্যাস, মানে আফটারমাথ। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল এই প্রসেসটি কমপ্লিট হওয়ার আগেই, এবং তার মধ্যে হঠাৎ করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর তোয়াক্কা না করে হঠাৎ করে বলে দেওয়া হলো সমস্ত আধিকারিক, শীর্ষ আধিকারিকরা বদলি হবেন, পুলিশের কর্তারা বদলি হয়ে যাবেন, এবং বদলি করে দেওয়া হলো তাদের। এটা আমাদের দেশের যারা যারা সামান্য হলেও যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছেন তারা জানবেন যে আমাদের দেশটা একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে চলে। সেখানে একটা রাজ্যের শীর্ষ আধিকারিকদের বদল করতে হলে তাদের সঙ্গে পরামর্শ করার দরকার পড়ে, না হলে সেই রাজ্যের আইনযন্ত্র বিকল হয়ে যেতে পারে। সেসবের তোয়াক্কা না করে নির্বাচনের মুখে জব্দ করতে হবে বলে শীর্ষ আধিকারিকদের সরিয়ে দেওয়া হলো, পুলিশের কর্তাদের সরিয়ে দেওয়া হলো। যারা আমাদের এই পশ্চিমবাংলার, আমাদের রাজ্যের শাসক দলের যারা বিরোধী, 100বার তাদের অধিকার আছে বিরোধিতা করার, সমালোচনা করার অধিকার প্রত্যেকের আছে, বিরোধিতা করার অধিকার প্রত্যেকের আছে। যারা বিরোধী তাদের আমি দেখেছি এই এসআইআর পদ্ধতির প্রক্রিয়ার শুরু থেকে তারা ভীষণ খুশি হয়েছেন এটা ভেবে যে শাসক দল জব্দ হবে। শাসক দল তো জব্দ হলো, যে পদ্ধতিতে জব্দ হলো বা হলো না সেটা চৌঠা মেয়ে বলবে, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। কিন্তু সাধারণ মানুষ কি তার আগে জব্দ হলেন না? এই যে বলা হলো এই রাজ্যের যারা প্রধান বিরোধী দল তাদের মুখ্য যারা নেতা তারা বলতে আরম্ভ করলেন প্রথম থেকেই 1.5 কোটি অনুপ্রবেশকারী বাদ যাবেন। যারা যারা আজকে বাদ গেছেন তাদের মধ্যে 60 লাখ হচ্ছে মৃত ভোটার, রিপিটেড ভোটার ইত্যাদি। আর যারা বিচারাধীন আছেন তাদের মধ্যে এই সেম মানুষদের আমি অনুরোধ জানাচ্ছি তারা আজকে এসে দেখিয়ে দিন কটা অনুপ্রবেশকারী, কটা তথাকথিত ঘুষপেটিয়া বার করা গেছে কি? তাহলে আগে থেকে আপনারা এই আত্মবাক্যটি ছাড়লেন কেন? 1.5 কোটি অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দেওয়া হবে। কারা অনুপ্রবেশকারী আপনারা জানেন? আপনাদের নিজস্ব সংস্থা যারা আপনাদের হয়ে কাজ করছে তারাই বার করতে পারলো না। কিন্তু তাহলে আবার বলছি, নির্বাচন কমিশনের সম্মানটা কোথায় গিয়ে দাঁড়ালো? 1, 2, জব্দ যদি কেউ হয়ে থাকে, জব্দ কে হলো? জব্দ সাধারণ পশ্চিমবাংলার সাধারণ মানুষ হলেন। এমনকি কেন্দ্রের শাসক দলের কট্টর সমর্থক সেরকম শয়ে শয়ে মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছে। আমার এক বন্ধু পরিচিত দিল্লিতে এই মুহূর্তে থাকেন, তিনি ভীষণভাবেই কেন্দ্রের যিনি শাসক দল তাদের সমর্থক, তিনি এবং তার গোটা পরিবার ভোটাধিকার হারিয়েছেন। তিনি এখন জানেন না কি হতে চলেছে। এই প্রক্রিয়ার ফলে যারা এখনো খুশি, পশ্চিমবঙ্গের শাসক দল জব্দ হবে বলে যারা শুধু সেই খুশিতে, সেই আনন্দে তারা খুশি, তাদের জন্য চৌঠা মে কি অপেক্ষা করছে সেটা সময় বলবে, পশ্চিমবাংলার মানুষ বলবে, পশ্চিমবাংলার প্রত্যেকটা ভোটার বলবে। সেটা মধ্যে আমি আবারও বলছি, ঢুকছি না। আমি তাদের শুধু মনে করাতে চাই যে সময় কিন্তু একরকম যায় না। প্রিসিডেন্স বড় কথা আছে ইংরেজিতে, তার সঠিক বাংলা প্রতিশব্দ এই মুহূর্তে আমার মাথায় আসছে না। এই যে ঘটনা ঘটে চলল, এই এসআইআর প্রক্রিয়া যেভাবে পেশ করা হলো মানুষের সামনে, মানুষকে যেভাবে হয়রান করা হলো, এবং তারপর যেভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর তোয়াক্কা না করে তাকে ভেঙে দিয়ে এই সমস্ত স্বেচ্ছাচারগুলি করা হলো এবং হচ্ছে, আজকে কাল যখন অন্যরকম পরিস্থিতি হবে, ধরুন কেন্দ্রে এমন কোন সরকার আছে যারা আজকের কেন্দ্রীয় সরকার যে পার্টি চালায় তাদের বিরোধী, তারাও যদি একই কাজটা করে এমন কোন রাজ্যে, যে রাজ্যে আজ যারা কেন্দ্রীয় সরকার চালায়
সেই রাজ্যে তারা ক্ষমতায় আছে, তারা যদি এই বিনা আলোচনায়, বিনা বাক্যবায়, বিনা আলোচনায় এই একই স্বেচ্ছাচারিতা করে, আপনারা যারা বর্তমান কেন্দ্রীয় শাসক দলের সমর্থক, তখন তাদের ভাল লাগবে তো? প্রেসিডেন্ট সেট হয়ে গেল কিন্তু যেটা করা যায়। ধর্মের কল কিন্তু বাতাসে নড়ে, নড়তে বেশি সময় লাগে না। ভারতবর্ষের, পৃথিবীর ইতিহাস, রাজনীতির ইতিহাস তার সাক্ষী। এই কথাগুলি মাথায় রাখবেন, ভাববেন জিনিসগুলি নিয়ে। আবেগ জরুরি, তারও আগে জরুরি, বিশেষ করে রাজনীতির মতো ক্ষেত্রে, বিশেষ করে সমাজবিদ্যায়, বিশেষ করে কোটি 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 মানুষকে নিয়ে যখন কথা হচ্ছে, তারও আগে জরুরি হচ্ছে যুক্তি, আমাদের সাংবিধানিক জ্ঞান এবং যুক্তি এবং বুদ্ধি। ধন্যবাদ। ধন্যবাদ পরমব্রত চট্টোপাধ্যায়কে। দেশ বাঁচাও গণমঞ্চ এবং বাংলা একতা মঞ্চের উদ্যোগে রাসবিহারী মোড়ে আমরা আজকে এই কর্মসূচি পালন করছি। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারির যে বাতাবরণ তৈরি করেছে তার বিরুদ্ধে। এখন আমাদের এই মঞ্চে কবিতা আবৃত্তি করবেন শ্রীমতী চিত্রা বসু। আমি চিত্রা বসুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দেশ বাঁচাও গণমঞ্চ এবং বাংলা একতা মঞ্চ যৌথ উদ্যোগে রাসবিহারী মোড়ে আজকে আমরা প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করছি। এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন সমাজের বিভিন্ন দিকের স্বনামধন্য ব্যক্তিরা। চিত্রা বসুকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। চিত্রা বসু কবিতা আবৃত্তি করবেন এবং সেই কবিতার সঙ্গে নৃত্য পরিবেশন করবেন প্রিয়াঙ্কা কর্মকার। আপনাদের সামনে এখন কবিতা পাঠ করছেন চিত্রা বসু। নমস্কার। মঞ্চে উপবিষ্ট সকল নেতৃবর্গকে এবং উপস্থিত সকল শ্রোতা শিল্পী বন্ধুদের আমাদের ত্রিগুণার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন। এই দেশ বাঁচাও গণমঞ্চ থেকে বাংলার আপামর জনসাধারণের কাছে আমরা একটা বার্তাই পৌঁছে দিতে চাই। আমার দেশ, আমার ভোট, আমার ভোট, আমার অধিকার। আমাদের নিবেদন নৃত্য সহযোগে কবিতা পথিকের গান। মোরা একই বৃন্তেই দুইটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একসে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে। একই রক্ত বুকের তলে, একসে নারীর টান। একসে দেশের খাইগ হাওয়া, একসে দেশের জল। একসে মায়ের বক্ষে ফলে, একই ফুল ফল। একসে দেশের মাটিতে পাই, কেউ গড়ে কেউ শ্মশানে ঠাই। মোরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান। মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। যতই আসুক বিঘ্ন বিপদ, হাওয়া হোক প্রতিকূল। এক হাতে বাজে অগ্নি বীণা, কণ্ঠে গীতাঞ্জলি। হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি।
আমরা পথিক। পৃথিবীর ইতিহাসে আমরা বেঁধেছি নিষ্ফল কিছু গান। জন্ম জন্ম অপেক্ষাতেই গেছে, আসিবে তরণী, বহি তার সম্মান। সে তরণী যদি যুদ্ধের কথা বলে, আমাদের এদিকে ঘরে কামানের মুখ। অসম হলেও তাহলে লড়াই হবে, কলিজা বানাম সারবাধা বন্ধু। কত প্রজন্ম এই দেশে ছিল ভিটে, প্রশ্নের মুখে আজ তবু পরিচয়। তোমার নিয়মে লজ্জাবনত দিন, রোদের সাক্ষ্য দুপুরকে দিতে হয়। কি হবে, কি হবে আমার অধিকার কেড়ে নিলে, ছাই করে দিলে আমার কণ্ঠস্বর। চেনা কৌশলে যুদ্ধের ঠিক আগে সৈন্য বদলি, এক ঘর চার ঘর। আমাদের গন্তব্য হবে না তবু, আমরা লিখব সময়ের আখ্যান। যুগ থেকে যুগ ইতিহাস বলে গেছে, পালকের চেয়ে ভারী নয় শিরস্ত্রাণ। সাহস থাকলে সমানে সমানে খেলো, প্রতিপক্ষকে সাম্যের দান দাও। যদি ভেবে থাকো তাহলে ভেবেছ ভুল, নাম মুছে গেলে মুছব না আমরাও। কেউ না বলুক, আয়না তো বলে দেবে তুমি কোন দলে, ন্যায় নাকি অন্যায়। আর কেনা জানে শত অস্ত্রের মুখে মানুষের হয়ে নিশানি জবাব দেয়। প্রলয় বন্ধ না রাখলে মনে রেখো, অন্ধেরও থাকে নিষ্ক্রিয় দুটো চোখ। যা কিছু হুকুম ভালোবাসাতেই হোক, লড়াই কেবল গণতান্ত্রিক হোক। এবার লড়াই গণতান্ত্রিক হোক, এবার লড়াই গণতান্ত্রিক হোক। নমস্কার, ধন্যবাদ সবাইকে। এই মঞ্চ থেকে একটা বার্তা দিতে চাই মোদী সরকারকেও। নির্বাচন কমিশন দ্বারা পশ্চিমবঙ্গের অঘোষিত রাষ্ট্রপতি শাসনজারি ষড়যন্ত্রকে মানছি না, মানব না, মানছি না, মানব না। নমস্কার। ধন্যবাদ শ্রীমতী চিত্রা বসুকে। দেশ বাঁচাও গণমঞ্চ এবং বাংলা একতা মঞ্চের যৌথ উদ্যোগে আজকে আমরা রাজপথে নেমে এসেছি। বিভিন্ন পেশার মানুষ আমরা ঐক্যবদ্ধ কণ্ঠে একটা কথা বলতে চাই, এবারের বিধানসভার ভোট বিজেপির বিরুদ্ধে বাঙালির প্রতিরোধ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন অনির্বাণ চক্রবর্তী, মাফ করবেন, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। আজ 28শে মার্চ 2026। আজ থেকে ঠিক 84 বছর আগে জাপানের মাটিতে দাঁড়িয়ে আজকের দিনে রাসবিহারী বসু, তৎকালীন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যিনি একজন নেতা, তিনি স্বাধীন ভারতের আহ্বান জানিয়ে ঘোষণা করেছিলেন এই 28শে মার্চ। এবং তারও আরো 1 বছর আগে 28শে মার্চ 1941 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু বার্লিনে গিয়ে উপস্থিত হয়েছিলেন তার সেই মহানিষ্ক্রমণের পথ। সেই পথ ধরে তিনি বার্লিনে উপস্থিত হয়েছিলেন এই 28শে মার্চ। অর্থাৎ এই 28শে মার্চ একটি অত্যন্ত ঐতিহাসিক দিন। এই 28শে মার্চ 1941 এবং 1942 পরপর 2 বছর দুই বাঙালি মহাপুরুষ এমন কিছু কাজ করে দেখিয়েছিলেন। এই 28শে মার্চ এমন কিছু দিন, এমন কিছু ক্ষণ তারা ইতিহাসের সাক্ষী করে রেখেছিলেন, যে সাক্ষী বহন করি, যে ইতিহাসের উত্তরাধিকার বহন করি আমরা যারা বাঙালি বলে মনে করি নিজেদেরকে। এই রাসবিহারী অঞ্চলের মাটি, এই আমাদের মাটি, এই বাংলার মাটি, বাঙালির মাটি, এই মাটির সন্তান সেই রাসবিহারী বসু, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুরা আমাদের পথ দেখিয়েছিলেন।
সেই স্বাধীনতার লড়াইতে আমাদের যারা পথ দেখিয়েছিলেন, কার্যত যে স্বাধীনতার লড়াই লড়েছিলাম আমরা যারা বাঙালি, এই ভারতবর্ষের স্বাধীনতা কার্যত যাদের রক্তে এসেছিল, সেই বাঙালির রক্তে স্বাধীন ভারতবর্ষে আজকের দিনে দাঁড়িয়ে বাঙালিকে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। প্রমাণ দিতে হচ্ছে কাদের? প্রমাণ দিতে হচ্ছে সেই হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট শক্তিকে, যারা সেই সময়ে দাঁড়িয়ে এই নেতাজি সুভাষের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সেই সময় দাঁড়িয়ে রাসবিহারী বসুর বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সেই সময় দাঁড়িয়ে আজাদ হিন্দ ফৌজের বিরুদ্ধে দাঁড়িয়ে কার্যত বিশ্বাসঘাতকের ভূমিকা পালন করেছিল। আজকের দিনে দাঁড়িয়ে যারা এই এসআইআর কে সমর্থনের নামে, এই নির্বাচন কমিশনকে সমর্থনের নামে ইনিয়ে বিনিয়ে ভোটার তালিকা তো ঠিক করতেই হবে, এইসব চুক্তি দিয়ে যারা এদেরকে সমর্থন করছেন, তারা মনে রাখবেন যে বাংলার মাটি কোনোদিন বিশ্বাসঘাতকদের ক্ষমা করেনি। আপনাদেরকেও বাঙালি এই বাংলার মাটি ক্ষমা করবে না। কারণ এই মাটি যদি আমরা রক্ত দিয়ে স্বাধীন করে থাকতে পারি, এই মাটি আমরা রক্ত দিয়ে রক্ষাও করতে পারবো। যত লাগে রক্ত, অনেক দিয়েছি রক্ত, দরকারে রক্তেরই বন্যায় ভেসে যাবে আপনাদের অন্যায়। দিকে দিকে যখন এই লাইনে দাঁড় করাচ্ছেন আপনার বাঙালিদের, এসআইআর এর নাম করে প্রমাণপত্র চেয়ে, নাগরিকত্বের প্রমাণ চেয়ে যখন লাইনে দাঁড় করাচ্ছেন, যখন উদ্বেগে উৎকণ্ঠায় আমার জাতির, আমার স্বজাতির মানুষরা প্রাণ হারাচ্ছেন, একদল দালাল উল্লাস করছে, বলছে ব্রেকফাস্টে খেলাম, ব্রেকফাস্টে 58 লক্ষ খেলাম, লাঞ্চে আরো খাবো, ডিনারে আরো খাবো। আপনারা কিচ্ছু খেতে পারবেন না। আপনাদের রাজনৈতিক অস্থি, চর্ম, হাড়, মাংস আমরা বাঙালিরা চিবিয়ে খাবো। এই বাংলার মাটি থেকে এই দালালদের ন্যূনতম চিহ্ন যতদিন না আমরা মুছে ফেলতে পারছি, নেতাজি সুভাষচন্দ্র বসু হন বা রাসবিহারী বসু হন, বা মঞ্চে কিছুক্ষণ আগে ক্ষুদিরাম বসুর কথা যিনি বলে গেছিলেন, তাদের কাছে আমরা ঋণ পরিশোধ করতে পারবো না। কারণ স্বাধীনতা মানে শুধুমাত্র ব্রিটিশদের তাড়ানো ছিল না। স্বাধীনতা মানে তাদের যারা দালাল, রাজনৈতিক দালালরা আজও এই ভারতের বুকে, এই বাংলার মাটিতে রয়ে গেছে, তাদেরকেও নিশ্চিহ্ন করতে হবে, তাদেরকেও ধ্বংস করতে হবে। সেই প্রতিজ্ঞা যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে কার্যত আমরা নেতাজি সুভাষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব, সেটা আমরা হতে দিতে পারি না। এই বাংলার মাটিতে দাঁড়িয়ে এক ব্যক্তি, যাকে কেউ কেউ আজকে মহাপুরুষ বলে প্রমাণ করতে চান, কোন একটি রাজনৈতিক দল বলতে চান যে এই পশ্চিমবঙ্গ তার জন্য তৈরি হয়েছে, সেই ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র বসুকে লিখিত আকারে, মনে রাখবেন, লিখিত আকারে দেশদ্রোহী চিহ্নিত করেছিল। সেই ব্যক্তির নাম শ্যামাপ্রসাদ মুখার্জি। সেই শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে যারা রাজনৈতিক শিষ্য বলে যারা দাবি করেন, যারা আপনাদের বোঝাতে চান যে এই পশ্চিমবঙ্গ তথাকথিত হিন্দু বাঙালির হোমল্যান্ড হয়েছে শুধুমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য, আমি তাদের প্রত্যেককে মনে করিয়ে দিতে চাই যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশদ্রোহী ঠাউরেছিল একমাত্র যে ব্যক্তি, তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি, যাকে আমি বাংলার, বাঙালির, ভারতবর্ষের শত্রু বলে মনে করি। কারণ এই বাংলার মাটিতে জন্মে, বাঙালি হয়ে জন্মে, শিরায় যদি ন্যূনতম বাংলা মায়ের রক্ত থাকে, আপনি কখনো নেতাজির বিরুদ্ধে যেতে পারেন না। আপনি একই সঙ্গে নেতাজির পক্ষে এবং শ্যামাপ্রসাদের পক্ষে থাকতে পারেন না। হয় আপনাকে নেতাজির পক্ষে থাকতে হবে, নয় আপনি শ্যামাপ্রসাদের পক্ষে থাকবেন। হয় আপনি বাংলার পক্ষে থাকবেন, না হয় আপনি বিজেপির পক্ষে থাকবেন। হয় আপনি বাঙালির পক্ষে থাকবেন, আর না হয় ওই ব্রিটিশদের দালালদের পক্ষে থাকবেন। পক্ষ বেছে নিন বন্ধু, পক্ষ বাছুন। আজকেই আপনাকে পক্ষ বাছতে হবে। কে তৃণমূলকে বাঁচবেন, কে সিপিএম কে বাঁচবেন, কে কংগ্রেসকে বাঁচবেন, কে নকশাল, এসইউসিআই কাকে বাঁচবেন আমার জানার দরকার নেই। কিন্তু যদি আপনি বাংলা মায়ের দুধ খেয়ে থাকেন, এই বাংলার মাটিতে বাঙালি হয়ে জন্মে থাকেন, তাহলে আপনি বিজেপির পক্ষে যেতে পারেন না। এই এসআইআর এর নাম করে, ভোটার তালিকা সংশোধনের নাম করে তারা আপনাকে বোঝাচ্ছে এটা করে আমরা তৃণমূলকে হারাবো। আরে ভাই,
তৃণমূল উপলক্ষ মাত্র, আসল লক্ষ্য বাংলা, আসল লক্ষ্য বাঙালি। ওরা আমার আপনার রক্ত চুষে খেতে চায়, এখানে তৃণমূলটা বড় কথা নয় তাদের কাছে। তারা তৃণমূলকে সামনে দেখাচ্ছে, রাজ্যের শাসক দলকে সামনে দেখাচ্ছে যে আমরা ওদের বিরুদ্ধে লড়ছি। ওরা তৃণমূলের বিরুদ্ধে বলে নয়, ওরা বাংলার বিরুদ্ধে লড়ছে। আসামে যে মডেলে এনআরসির নাম করে, যে মডেলে সেখানে লক্ষ লক্ষ বাঙালিকে তারা বেনাগরিক করেছে, হাজারে হাজারে বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে ভরেছে, শয়ে শয়ে বাঙালিকে কার্যত মৃত্যু মুখে ঠেলে দিয়েছে, সেই একই মডেল তারা বাংলায় এনেছে, আনতে চলেছে। আপনারা টাইম লাইন, ক্রোনোলজিটা খেয়াল করে দেখুন। আর ক্রোনোলজি সমঝিয়ে, এটা এনআরসি করতে চেয়েছিল, এটা এনআরসি করতে চেয়েছিল, আমাদের প্রতিরোধের কারণে পারেনি। এখন ঘুর পথে এসআইআর এর মাধ্যমে আবার এনআরসি করতে চলেছে, করতে চাইছে, করছে। এর আগে সুজাত দা, পরমব্রত প্রত্যেকে আপনাদের পয়েন্ট বাই পয়েন্ট, লিগাল পয়েন্ট এটা বলেছেন যে এসআইআর কোন আইনে, যে আইনের মাধ্যমে নির্বাচন কমিশনের কাজ করার কথা, সেই পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1950-তে কোথাও এসআইআর এর কথা, প্রসঙ্গ, উল্লেখ, প্রভিশন কোথাও কিচ্ছু নেই। ভারতের সংবিধানে কোথাও এসআইআর এর কথা বলা নেই। এবং যারা বলছেন বিভিন্ন রাজ্যেই তো এসআইআর হচ্ছে, কোথাও সমস্যা হচ্ছে না, বাংলায় কেন হচ্ছে? বাংলায় হচ্ছে কারণ তারা সমস্যা করতে চাইছে, তাই হচ্ছে। কারণ আমাদের রাজ্যের মানুষকে বারবার নাগরিকত্বের পরীক্ষা দিতে হবে। আমাদেরকে শুনতে হয় আমরা নাকি উইপোকা, আমাদেরকে শুনতে হয় আমরা নাকি রোহিঙ্গা, আমরা নাকি অনুপ্রবেশকারী। আর কোন রাজ্যের মানুষকে তাদের ভাষায় কথা বলার জন্য এ তো ঘুষপেটিয়া হ্যায়, এ তো বাংলাদেশি হ্যায়, একে পিটিয়ে মারো, এটা অন্য কোন রাজ্যের মানুষের ক্ষেত্রে হয় না। এটা এক এবং একমাত্র বাঙালির ক্ষেত্রে হয়। যদি ন্যূনতম শির দ্বারা থাকে, যদি ন্যূনতম আত্মসম্মান বোধ থাকে, বাঙালি হিসেবে যদি ন্যূনতম সম্মান বোধ থাকে, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস হিসেবে নয়, বাঙালি হিসেবে ভেবে দেখুন। ভিন রাজ্যে আপনার ভাইটা, আমার ভাইটা যখন আক্রান্ত হয়, সে তৃণমূল বলে আক্রান্ত হয় না, সে বিজেপি বলে আক্রান্ত হয় না, সে সিপিএম বলে আক্রান্ত হয় না, সে এক এবং একমাত্র আক্রান্ত হয় সে বাঙালি বলে। যদি আমি বাঙালি বলে আক্রান্ত হই, আমাকে প্রতিরোধ বাঙালি বলেই করতে হবে। এবং সেই প্রতিরোধের ভাষা কি হবে, সেটা ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, নেতাজি সুভাষরা আমাদের দেখিয়ে গেছেন। বাংলাকে দখল করা, বাঙালিকে ধ্বংস করা এত সহজ নয়। অনেকে চেষ্টা করেছে, বাংলা ভাঙার চেষ্টা করেছে, মন্বন্তরের মুখে আমাদের ঠেলে দিয়েছে। 43-এর মন্বন্তরে 30 লক্ষ বাঙালিকে না খাইয়ে মেরেছিল, আমরা হারিনি। 47-এ ভারত ভাগের নামে কার্যত বাংলা এবং পাঞ্জাব ভাগ করা হয়েছিল। সেই বিভৎস ভাগের ক্ষত এখনো আমরা বয়ে নিয়ে চলেছি, কিন্তু আমরা হারিনি। কারণ বাংলা কোনোদিন হারেনি, বাঙালি কোনোদিন হারেনি। যত পরীক্ষার সামনে, যত অগ্নি পরীক্ষার সামনে আমাদের ফেলা হয়েছে, আমরাই জিতেছি। যারা ফেলেছিল তাদেরকে আমরা ধ্বংস করেছি। পরিশেষে একটাই কথা বলতে চাই, এই এসআইআর, এই নির্বাচন কমিশন, তাদের মালিক বিজেপি, বিজেপির মালিক আরএসএস, এরা বাংলা ও বাঙালির শত্রু। আমি আপনাদের অনুরোধ করব, হাত জোর করে, করজোড়ে অনুরোধ করব, নিজের জন্য, আপনার নিজের সন্তানের জন্য, আপনার আগামী ভবিষ্যতের জন্য পক্ষ বেছে নিন। আপনার ভাইকে ওরা পিটিয়ে মারছে সে বাংলায় কথা বলার জন্য, আপনার মায়ের বয়সী মহিলাকে ওরা লাইনে দাঁড় করিয়ে মারছে সে বাঙালি হওয়ার জন্য। আপনার আমার নাগরিকত্বকে বারবার প্রশ্নের মুখে পড়ছে, ফেলছে, আমাদেরকে পড়তে হচ্ছে, কারণ আমরা বাঙালি, অন্য কোনো কারণ নেই। আপনি অন্য কোন রাজ্যে, সে গুজরাট হোক, সে উত্তরপ্রদেশ হোক, মধ্যপ্রদেশ হোক, কেরালা হোক, তামিলনাড়ু হোক, কোথাও আপনি শুনতে পাবেন না যে অমুক রাজ্যের মানুষটা ঘুষপেটিয়া বলে সন্দেহের মুখে পড়ছে। বাংলা আমার মাতৃভাষা। আমি গর্বের সঙ্গে বলবো আমি বাঙালি, আমি গর্বের সঙ্গে আমার ভাষাতেই কথা বলবো। এই অধিকার আমাকে কেউ দয়া করে দেয়নি। ভারতের সংবিধানে বাংলা ভাষা যে অন্যতম একটি ভাষা হিসেবে স্বীকৃত, সেটা কেউ দয়ার দান করেনি।
আমরা রক্ত দিয়ে সেই অধিকার আদায় করেছি। ওই সংবিধান তৈরি হতো না যদি না আমরা রক্ত দিয়ে এই ভারতকে স্বাধীন করতাম। বাঙালি জাতি কারোর কাছে ঋণী নয়, গোটা ভারতবর্ষ আমাদের কাছে ঋণী। আর আজকে যখন সেই ব্রিটিশদের দালালরা আমাদেরকে পরীক্ষার মুখে ফেলছে, আমাদের মা বোনেদের, আমাদের ভাই বোনেদের পরীক্ষার মুখে ফেলছে, কার্যত তাদের প্রাণ নিয়ে নিচ্ছে, তখন একটাই কথা বলার, আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো এই শ্মশানে তোদের চিতা আমি তুলবই। এই বাংলার মাটি থেকে এই যুদ্ধ, এই পাল্টা যুদ্ধ আমরা ঘোষণা করছি। ওই আরএসএস বিজেপি ফ্যাসিস্ট শক্তিকে এই বাংলার মাটি থেকে গুড়িয়ে দিয়ে নিশ্চিহ্ন না করা অব্দি, শেষ নিঃশ্বাস অব্দি লড়বো, এই অঙ্গীকার করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের প্রত্যেককে এই লড়াইতে বাঙালি হিসেবে, এই বাংলার ভূমি সন্তান হিসেবে আমি অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। পরিশেষে বলি, আমাদের একটাই মূল মন্ত্র, আমাদের একটাই যুদ্ধের আওয়াজ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক ধন্যবাদ। ধন্যবাদ অনির্বাণকে। দেশ বাঁচাও গণমঞ্চ এবং বাংলা একতা মঞ্চের যৌথ উদ্যোগে আজকে আমরা পথে নেমে প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে যে অঘোষিত জরুরি অবস্থা জারি করার পরিবেশ তৈরি করেছে, তার বিরুদ্ধে আমরা বিভিন্ন পেশার, বিভিন্ন মতের, বিভিন্ন ভাবনার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা পথে নেমেছি। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নাট্য ব্যক্তিত্ব শুদ্ধ সত্য ঘোষ। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, তাকে স্বাগত জানাচ্ছি। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা স্বাগত জানাচ্ছি দীপজ্যোতি বসু, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তাকেও। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন শুদ্ধ সত্য ঘোষ। সবাই উপস্থিত সকলকে আমার নমস্কার জানাই। অনেক কথা হয়ে গেছে, সুতরাং যেগুলো হয়ে গেছে সেই কথাগুলোর মধ্যে আমি আর ফিরব না। আমি সরাসরি শুরু করি দুটো জায়গা থেকে। এক নম্বর জায়গা হচ্ছে নির্বাচন কমিশন, সে নিয়ে কথা হয়ে গেছে। মুখ্য নির্বাচনী কমিশনার এবং নির্বাচন কমিশন আজ কাদের দালালি করছে সেটা আমাদের জানতে বাকি নেই, কিন্তু যেটা আমাদের আরেকটু ভালো করে খতিয়ে দেখতে হবে সেটা হলো এই দালালি করার সাহস তারা পাচ্ছে কোথা থেকে। এই যে আজকে বিজেপির নেতারা বলে যাচ্ছেন এত খাবো তত খাবো ইত্যাদি প্রভৃতি, বলছেন কাদের দৌলতে? যে সংগঠনটা দৌলতে তারা এই কথাগুলো বলছেন সেই সংগঠনটা হচ্ছে সংঘ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এবার এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নামের যে অর্গানাইজেশনটা যারা বিজেপিকে চালাচ্ছেন, তারা কি চেয়েছিলেন আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো, এবং দ্বিতীয় ধাপে আমরা বুঝে নেব যে কি করে তারা এখন কি চাইছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, একটু আগে শোভন সুন্দর বসু ছিলেন, তিনি বলছিলেন ক্ষুদিরামের কথা, তিনি বলছিলেন বাংলার বিপ্লববাদী আন্দোলনের কথা। বাংলার বিপ্লববাদী আন্দোলন যখন চলছে, সারা ভারতবর্ষে যখন অসহযোগ চলছে, যাবতীয় কিছু চলছে, ব্রিটিশের বিরুদ্ধে বিক্ষোভ থেকে পড়ছে, তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটি কাজ করেছিল, তারা কুচকাওয়াজ করত ডান্ডা হাতে, হাফ প্যান্ট পরে। কোন আন্দোলনে কখনো তারা কোনোদিন যোগদান করেনি। তারপরেও যখন তাদের অন্যতম পৃষ্ঠপোষক সাভারকার ধরা পড়লেন, আন্দামান জেলে গেলেন, সেই জেল থেকে চিঠির পর চিঠি তিনি ব্রিটিশ সরকারকে লিখে গেলেন। কেন না তার মুক্তি চাই। তিনি বেসিক্যালি মুচলেকা দিচ্ছিলেন। সেই সাভারকার নিজের নামের আগে বীর যোগ করে নিলেন, এবং যখন আমাদের স্বাধীনতার প্রাককাল এসে দাঁড়ালো, আমরা বুঝতে পারলাম আমরা একটা ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হচ্ছি, দেশ ভাগ হতে চলেছে। হিন্দু মুসলিম এই চরিত্রকে সামনে এনে গোটাটা ভাগ বাটোয়ারা করার খেলা চলছে। সেই পর্যায়টা পেরিয়ে আসার পর যখন ভারতবর্ষ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাঁড়াবার চেষ্টা করছে, সেই সময় একটু মনে রাখবেন যে 1948 সালে
একটি শিবির হয় আলোয়ার নামক একটি জায়গায়, যেটা দেশীয় রাজ্য, এবং আলোয়ারের এই যে শিবিরটি হয় সেই শিবিরের সম্পর্কে কাপুর কমিশনকে তথ্য দিয়েছিলেন সেই সময় গান্ধী হত্যার পরে বসা কাপুর কমিশন, তাকে তথ্য দিয়েছিলেন কিছু কিছু মানুষ। সেই শিবিরে কি হয়েছে? 20শে জানুয়ারি 1948-এ বিড়লা হাউসে প্রথম বোমা মেরে গান্ধীকে হত্যার চেষ্টা হয়। চেষ্টার পেছনে কারা ছিল আমরা অনুমান করতে পারি, কারণ তারপরে তাদেরই লোক গান্ধীকে হত্যা করবেন। তো এই যে হত্যার প্রিপারেশন চলছিল, এই হত্যার প্রিপারেশনটা কাদের জন্য চলছিল? দেশের কিছু রাজা যারা ভারতীয় যুক্তরাষ্ট্রে যোগদান করতে চান না, তারা পয়সা ঢালছিলেন আরএসএস এর মতন সংগঠনের পেছনে সেই কর্মী বাহিনী তৈরি করার জন্য, যে কর্মী বাহিনী তৎকালীন যারা জাতীয় নেতা তাদের হত্যা করবে, রাষ্ট্র ক্ষমতা দখল করবে। পারেন কি পারলেন? দীর্ঘ সময় ধরে আরএসএস দাবি করেন যে তারা নিজেরা সাংস্কৃতিক সংস্থা, কিন্তু তারা যে আসলে সংস্কৃতিকে সামনে রেখে মূলত রাজনৈতিক ক্ষমতাটি দখল করতে চান, সেটা খুব বেশি দিন আড়ালে থাকেনি। যখন জরুরি অবস্থা জারি হয় ইন্দিরা গান্ধীর সময়, সেই সময় জয়প্রকাশ নারায়ণের আন্দোলনে আরএসএস প্রবেশ করেছিল। জয়প্রকাশ নারায়ণের সাথে তাদের কথা হয়েছিল যে তারা তাদের মুসলমান বিরোধিতা, খ্রিস্টান বিরোধিতা, দলিত বিরোধিতা ইত্যাদি বন্ধ করবে এবং সবাইকে সংগঠনের মধ্যে নেবে, কিন্তু সে কথা তারা রাখেনি। বরং কি করেছিল? কিছুদিনের মধ্যেই যখন দেখা গেল যে আরএসএস এর একটা বৃহদাংশ নেতৃবৃন্দ জেলে চলে গেছেন, সেই জেল থেকে তাদের মাথা যিনি গোলওয়ালকার, তখনকার মাথা, তিনি পরের পর ইন্দিরাকে চিঠি লিখতে লাগলেন। চিঠির বিষয় কি? সেই একই বিষয়, যে আমরা তো সাংস্কৃতিক সংস্থা, আমরা এসব করি না, আমরা খুব ভালো লোক। আপনার যা উদ্দেশ্য, মনে রাখবেন তখন ইন্দিরা গান্ধী একটি নির্বাচন করিয়েছেন, যে নির্বাচনটি অবৈধ বলে ঘোষণা হয়েছে। মনে রাখবেন যে আইন পাল্টে চেষ্টা করা হয়েছে তার রাজত্ব অক্ষুণ্ণ রাখার। সারা ভারত তার প্রতিবাদ করছে, কারণ ভারত গণতান্ত্রিক জায়গা। সেই গণতান্ত্রিক প্রতিবাদের মধ্যে দাঁড়িয়ে আরএসএস বলছে আপনি এই যে কোর্টে জিতে এলেন, সুপ্রিম কোর্টে আপনার পক্ষে বললো, এর জন্য আপনাকে অভিবাদন জানাই, এবং যে কথাটার সঙ্গে বলছে সেটা হচ্ছে আমাদের মুক্তি দিন। মুক্তি দিলে কি করবেন? মুক্তি দিলে যেটা করবেন সেটা কিছুদিনের মধ্যেই আমরা জেনে গেলাম। আমি জানি না আপনারা সংঘের মুখপাত্র ইত্যাদি পড়েন কিনা। অর্গানাইজারে সেই সময়ের সম্পাদক ছিলেন KR মালকানি পরে রাজ্যসভার এমপি হয়েছিলেন। মালকানি 1979 সালে একটি লেখা লিখছেন। সেই লেখাতে তিনি জানাচ্ছেন তাদের মূল উদ্দেশ্যটা কি। মূল উদ্দেশ্য হচ্ছে তারা হলেন ভারতের রাজগুরু। ভারত একটি গণতান্ত্রিক দেশ, রাজার রাজগুরুর দরকার হয়, ভারতের রাজগুরু দরকার হবে কেন? তারা বলছেন যে আমরা মেটাপলিটিক্যাল অর্গানাইজেশন, অর্থাৎ সাধারণ রাজনীতির বাইরে থেকে আমরা গোটা রাজনীতিকে নিয়ন্ত্রণ করব। এই যে জায়গাটা, এই জায়গাটা তারা জানিয়ে যখন দিলেন, তার পরিণতি কিন্তু আমরা দেখতে পেলাম সরাসরি যখন নরেন্দ্র মোদী রাজদণ্ড স্থাপন করলেন পার্লামেন্টে। এই স্থাপন করার পর থেকেই তারা ক্রমাগত চেষ্টা করে চলেছেন সমস্ত অঞ্চলকে দখল করার, যার মধ্যে অন্যতম বিরোধী অঞ্চল হচ্ছে বাংলা। বাংলাকে দখল না করতে পারলে তাদের যে অসুবিধাগুলো হচ্ছে, এখান থেকেই মুখ্যত প্রতিবাদ তৈরি হচ্ছে, ক্রমাগত প্রতিবাদ তৈরি হচ্ছে, এবং সেটাকে দমন করতে হবে। শুধু দমন করতে হবে না, বাঙালির ভাষা, বাঙালির খাদ্য, বাঙালির পোশাক সমস্ত কিছুকে পাল্টে ফেলতে হবে গোবলয়ে তাদের যে সংস্কৃতি সেই অনুযায়ী। এই দখলের অভিযানের নামই হচ্ছে নির্বাচন কমিশনের বর্তমান নির্বাচন, বর্তমান নির্যাতন। মাথায় রাখবেন, কোনো কাজ এমনি এমনি হয় না। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে, সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে এই কাজটি তারা করতে চলেছেন, এবং নির্বাচন কমিশনারকে সব আইনের বাইরে রাখা হয়েছে। তার কারণ এটা যে তারা এখান থেকে বিপুল সংখ্যক দরিদ্র মানুষ, মুসলমান, মূলবাসী, মতুয়া, বর্ণ হিন্দু সমাজের মধ্যে যাদের তথাকথিত নিম্নবর্ণ বলা হয়, তাদের সবাইকে বাদ দিয়ে একটি রাজ্য দখল করতে চাইছেন, যে রাজ্যটিতে তাদের সংস্কৃতি একমাত্র রাজত্ব করবে। কাজেই যুদ্ধটা দ্রুত
একটা হচ্ছে বিজেপি বনাম বাংলা, আরএসএস বিজেপি বনাম বাংলা, এবং আরেকটা যুদ্ধ আছে। যুদ্ধটা হচ্ছে আপনারা কি রাজতন্ত্র ফেরত চান না গণতন্ত্র চান? যদি রাজতন্ত্র ফেরত না চান, যদি গণতন্ত্র চান, তাহলে পরিষ্কারভাবে বলুন এই বাংলায় বিজেপিকে একটি ভোটও দেব না, বিজেপিকে শূন্য দেব। কারণ না হলে আমাদের ভবিষ্যৎ ভীষণ সংকটের সম্মুখীন। ধন্যবাদ। ধন্যবাদ শুদ্ধশত ঘোষকে। এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন সৈকত মিত্র, এরপরে বক্তব্য রাখবেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। আমাদের প্রায় 2 ঘন্টার ওপরে এই সভা চলছে। যারা তথ্য নির্ভর কথা বলেছেন, বক্তব্য রেখেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। সুজাতদা, পরমব্রত, অনির্বাণ সবাই খুব সুন্দর এবং শুদ্ধভাবে শেষে বললেন। আমি আর বিশেষ কোনো কথার মধ্যে যাচ্ছি না, কারণ সময়টা সংক্ষেপ করাই প্রয়োজন। আরো অনেকে আছেন যারা তাদের বক্তব্য বা তাদের রিপ্রেজেন্টেশন রাখবেন। আজকের এই সভাটি দুটি মঞ্চ, দুটি সংস্থা মিলিয়ে হচ্ছে, দেশ বাঁচাও গণমঞ্চ এবং বাংলা একতা মঞ্চ। আমরা শুরু করেছিলাম 2024-এ, কিন্তু আস্তে আস্তে মানুষ আরো জুড়ে যাচ্ছে আমাদের সঙ্গে। যারা নতুন যারা আসছেন তাদেরকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। আমার শুধু একটাই কথা, সেটা হচ্ছে বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ, এটা আমরা সবাই জানি। আরেকটা কথা জানি, সেটা হলো বাংলার মানুষ স্বৈরাচারী স্বৈরতান্ত্রিক কোন শাসনকে মানে না, তার বিরুদ্ধে সবসময় তারা তাদের ভয়েস, তাদের শব্দ, তাদের কথা বলে এসছে, গান গেয়ে এসছে, নাটক করে এসছে, কবিতা বলে এসছে। তো আমি সেরকমই একটি গান আমি আপনাদের সামনে গেয়ে শোনাচ্ছি। ছোট্ট একটা গান, গতকাল বা পরশুদিন এই গানটা তৈরি করেছি। আমি একটু গেয়ে শোনাই। ই ফ্ল্যাট মাইনার, ই ফ্ল্যাট মাইনার, ই ফ্ল্যাট মাইনার। পথে এবার নেমেছি সাথী, চুপ করে আর থাকবো না। পথে এবার নেমেছি সাথী, চুপ করে আর থাকবো না। স্বৈরতার কালো বিপদ ভাঙবে মানুষ, বাঁচাবে তার। একটু কমা কমা সাউন্ডটা কমা। পথে এবার নেমেছি সাথী, চুপ করে আর থাকবো না। স্বৈরচার কালো শিকল ভাঙবে মানুষ, মেলাবে ভাঙো ভাঙো শিকল সব মুক্ত হোক এই প্রাণ। স্বৈর শাসন টিকবে না আর জাগুক মানুষেরই গান। ভাঙো ভাঙো শিকল সব মুক্ত হোক এই প্রাণ। স্বৈর শাসন টিকবে না আর জাগুক মানুষেরই গান। পথে এবার নেমেছি সাথী, চুপ করে আর থাকবো না। রাজনীতি ভয় পায়, অন্ধকার রাতের শেষে নতুন সূর্য উঠবে ভাই। কলঙ্কের কণ্ঠ রোধে যে রাজনীতি ভয় পায়।
যেন অন্ধকার রাতের শেষে নতুন সূর্য উঠবে ভাই। যত দম তত আগুন জ্বলে ওঠে বুকে একতাই শক্তি মধ্যে এ লড়াই মানুষের কাজ। যত দম তত আগুন জ্বলে ওঠে বুকে একতাই শক্তি মোদের এ লড়াই মানুষের কাজ। পথে এবার নামো সাথী, চুপ করে আর থাকবো না। স্বৈরতার কালো শিকল ভাঙবে মানুষ, মেলাবে পথ। পথে এবার নামো সাথী, চুপ করে আর থাকবো না। স্বৈরতার কালো শিকল ভাঙবে মানুষ, মেলাবে স্বৈরতার কালো শিকল ভাঙে মানুষ, মেলাবে স্বৈরতার কালো শিকল ভাঙবে মানুষ, মেলাবে একটু ভুল ভালো হলো, যাই হোক ক্ষমা করে দেবেন। শুধু এটাই বলতে চাই যে আমরা পথে নেমেছি, অনেকে অনেক রকম বলছে, বলুক, তাতে কিছু এসে যায় না। আমরা পথে থাকবো যতক্ষণ না পর্যন্ত বাংলার মানুষ তার বিচার পায়। আপনারাও থাকুন, সেটাই আপনাদের সকলের কাছে আমাদের আবেদন এবং আমাদের অগ্রাধিকার বলতে পারি, মানে যেটা প্রেসিডেন্ট হিসেবে পরব্রত বলল যে মানুষের আপনি হয়তো আপনার ভোটার লিস্টে নাম উঠেছে, কিন্তু অন্য কারোর যতক্ষণ নাম উঠছে ততক্ষণ পর্যন্ত আমরা এই পথে থাকবো, আমরা লড়াইয়ে থাকবো, আমরা সবাই থাকবো, আমরা মঞ্চে থাকবো। আপনারাও থাকুন বাংলার জন্য, বাঙালির জন্য। ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ সৈকত মিত্রকে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। শুভ সন্ধ্যা, নমস্কার সবাইকে। যে বিষয় নিয়ে আমরা এখানে কথা বলতে এসেছি, আমরা জড়ো হয়েছি, আরো অনেক মানুষ আসছেন। আমি সেই ক্ষেত্রে বলছি, মঞ্চে উপবিষ্ট যারা আছেন, আমার সিনিয়র, আমার সমসাময়িক বিভিন্ন মনস্ক লোকেরা, এত রাজনৈতিক তথ্য কিংবা এত হিস্টোরিক্যাল ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আমার কাছে নেই, কারণ আমি ওই ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সের উপর কাজ করিনি কোনোদিন। সেটা থাকাটা কোনো গর্বের বিষয় নয়, না থাকাটা সেটা আমার অক্ষমতাই বলে নিতে পারে। কিন্তু আমি এইটুকুন বলবো যে আমরা যখন রাস্তায় হাঁটি তখন আমাদের ফুটপাথগুলো বদলে যেতে থাকে। আজকে যে এপারে, কালকে সে ওপারে, তারপরে সে ফুটপাথ থেকে হয়তো বয়স অনুক্রমে বাড়ির বারান্দায় চলে গেল, তারপরে ছাদে চলে গেল, তারপরে তাড়া হয়ে গেল। তাই জন্য কখনোই সাময়িক ক্ষমতা এমনভাবে যাচাই করতে নেই যেই যাচাইকে সময় প্রশ্ন করবে। আমি আমার আগের যখন এসআইআর শুরু হয়েছিল তখন প্রেস ক্লাবে তন্ময়বাবু, পরমব্রতর সাথে আমি একটি প্রেস মিটে গেছিলাম, সেখানে একই কথা বলেছিলাম, তারই পুনরাবৃত্তি করব। আজকে আমাদের দেশের যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তার থেকে আমার মার বয়স বেশি, তিনি জীবিত। তার পরিবারের বেশ কিছু মানুষ স্বাধীনতা সংগ্রামে জড়িত ছিলেন। আমার নিজের বড় মামা ত্রিপুরা রাজ্যের প্রথম ইন্ডিপেন্ডেন্ট চিফ মিনিস্টার ছিলেন। সেগুলো আমি বাদ দিলাম, সেগুলো ইজ নট দ্য পয়েন্ট। পয়েন্ট হচ্ছে আজকে আমার মা, যে মানুষটি আজকে ডিমেনশিয়ায় আক্রান্ত, বিশেষ কিছুই মনে নেই তার, তাকে এসে এই জবাবদিহিটা করতে হচ্ছে, সে আকারে হোক, প্রকারে হোক, শব্দে হোক, বিনা শব্দে হোক, ক্যামেরায় ছবি তুলে হোক, যে সেই দেশের নাগরিক। প্রশ্নটা করছে কার লোক? যার বয়স আমার মায়ের থেকে কম। এই দেশটা যদি একটা পরিবার হয়, এই পরিবারের যদি আমরা সবাই সদস্য হই,
এবং আমরা ছোটবেলা থেকে যেটা শিখেছি যে বড়দের সম্মান করবে, এখানে তো সম্মানের বিচ্যুতি ঘটছে। হিন্দুত্ব, মৌলবাদ, বৌদ্ধিজম, আরো অন্যান্য ধর্ম, সকল ধর্মকে আমার সকল মানে ইকুয়াল রেসপেক্ট, ইকুয়াল সলিডারিটি, কিন্তু সম্মানটা তো সব থেকে ওপরে। সেই সম্মানটা কোথায় চলে যাচ্ছে? সবকিছু কার্যকলাপের মধ্যে আমার রাজনৈতিক অভিসন্ধি যদি এতটাই গাঢ় হয়, এতটাই অভিসন্ধি থেকে দুরভিসন্ধিতে পরিণত হয়, সেখানে যেটা হচ্ছে, সেখানে অনেক মানুষের হায় লাগছে। অনেক রাজনৈতিক মতবাদের লোক বলবেন যে এই হায়ের কোনো ভ্যালু নেই, কিন্তু হায়ের ভ্যালু আছে। একটা মানুষের খারাপ লাগলে আপনাকে বেশ কিছু জন্ম না ওই খারাপ লাগাটা পার করতে করতে যেতে হবে, যে আপনি যেই হন। কারণ আমরা জন্মেছি মানুষ হিসাবে, মরে যাব মানুষ হিসাবে। কেউ মাটির তলায় চলে যাবে, কেউ ছাই হয়ে যাবে, কাউকে শুলে চড়ানো হবে। আর মধ্যিখানে আমরা যে ক্ষমতাগুলো নিয়ে বলিয়ান হই, সেগুলো আমাদের ক্ষমতাটা দেয় চেয়ার। তো ওই সাময়িক তাৎক্ষণিক চেয়ারের জোরে এমন কিছু করা উচিত না যাতে মানুষের খারাপ লাগে, মানুষের অসুবিধা হয়। আর এগুলো তারাই করছেন। আমি যদি সরকারি কর্মচারী বৃন্দের কথা বলি, তাদের এই পুরো পরিকাঠামোটা চলে কিন্তু আমাদের ট্যাক্স পেয়ারের টাকায়। আমার রোজগার কিন্তু সরকার দেয় না, আমি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। আমি গান বানালে পয়সা পাই, সেই গান কিন্তু সরকারি চ্যানেলে চলে না। আমি রেডিওতে কোনোদিন পরীক্ষা দিইনি, আমি টিভিতে কোনোদিন পরীক্ষা দিইনি। তো আমি সরকারের টাকায় চলি না। সরকার কোনোদিন কোনো পুরস্কার দিলে সেইটুকুন অর্থ নিশ্চয়ই মাথা পেতে নেই। বাকি এখনো পর্যন্ত আমার 33-34 বছরের কেরিয়ারে সরকারের টাকায় আমি চলিনি, না আমার পরিবারের কেউ চলেছে। কিন্তু আজকে যারা আমাকে এসে প্রশ্ন করছেন যে আপনি নাগরিক তো, আপনি ভোট দেওয়ার ক্ষমতা রাখেন তো, আপনি হুট করে ঢুকে পড়েননি তো, আপনার এত বয়স হলো কি করে, তারা কিন্তু সবাই আমার ট্যাক্সের টাকায় মাইনে পায়। এটা অদ্ভুত মজার ব্যাপার হয়েছে। কিন্তু এইটা আর কিছুই নয়, এটা হচ্ছে চেয়ারের মজাটা। কিন্তু চেয়ার তো সারা জীবন থাকবে না। সেই চেয়ার যখন থাকবে না, তখন ফুটপাতটা বদলে যাবে, আর ফুটপাতলা বদলে গেলেই আসল খেলা শুরু হবে। তো আমি রাজনৈতিক বক্তব্য রাখতে পারি না, জানি না, রাখবো না। আমি খালি একটাই কথা বলবো, যেটা প্রণবও বলেছিল, ধর্মের ফল বাতাসে নড়ে। এখানে ধর্ম হচ্ছে সময়। তো সময়ের কথা বলবে। আপনারা যারা এইগুলো করছেন রাজনৈতিক অভিসন্ধি নিয়ে, দুরভিসন্ধি নিয়ে, তারা একটু সময়কে ভয় পান। একটু নিজেদের বাড়িতে ফিরে মা বাবার দিকে চেয়ে দেখুন। এরকম অনেক মা বাবা আমাদের রাজ্যেও ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের কারুর বয়স হয়তো 60, কারুর বয়স হয়তো 70, কেউ হয়তো 40, কিন্তু তারা মা বাবা। এবং এরকম অনেক সন্তান যারা আপনারা বাড়ি ফিরে দেখেন, আপনাদের ভাই বোন আছে। সবকিছু রিভিশন তো ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু রিভিশনে কি বাদ যাবে, সেটার মধ্যে যদি একটা ভিন্ডিকটিভ মোড থাকে, সেটার যদি রাজনৈতিক প্রতিফলন দেখতে চান, সেটা মনে হয় না আমরা এদিকে বলছি, আমরা এগিয়ে যাচ্ছি আত্মনির্ভর ভারত। তো আত্মনির্ভর ভারত তো আত্মকেই তো আপনি হত্যা করে দিচ্ছেন। তাহলে আত্মনির্ভর কোথায় আর হলো? তাহলে তো শুধু ভারত পড়ে থাকলো। ভারত পড়ে থাকলে তো আত্মনির্ভরটা বাদ চলে গেলে তো আপনার স্লোগানটাই মিথ্যে হয়ে গেল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো আমার মনে হয় আপনারা যারা যা করছেন এই এসআইআর এর নামে, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে, তারা একদিন ভাববেন এসআইআর আছে, হচ্ছে, চলে যাবে। মানুষ চিরকাল সত্যকে বেছে নিয়েছে, সত্যকে বেছে নেবে। কখনো 2 মাস আগে বাঁচে, কখনো 2 মাস পরে বাঁচে, কখনো 2 বছর আগে বাঁচে, কখনো 2 বছর পরে বাঁচে। কিন্তু আপনারা যেটা চেয়ারের জোরে এই অনিয়মগুলোকে পরিচালনা করছেন এবং পরিকল্পনা করছেন, তারা যখন চেয়ারটা চলে যাবে তখন আপনারা ভালো থাকবেন তো? এই প্রশ্নটা আপনারা আপনাদেরকে করবেন। বাকিটা সময় বলুন। নমস্কার, ভালো থাকবেন সবাই।